আর আজকে মূলত আমাদের নবম দিনের মতো নবম দিনে আমরা আছি, অর্থাৎ 9টা ক্লাস হয়েছে আজকে দিয়ে, আপনাদের 9 দিন ক্লাস হয়েছে। আর আজকে যে দুটো বিষয় নেওয়া হয়েছে, সে দুটো থেকে একটা করে অনেক সময় পরীক্ষায় আসে, আর্টিকেলও আসে, ন্যারেশনও আসে। আচ্ছা, তাহলে আর্টিকেলটা তো আমরা জানি আর্টিকেল কি। আর্টিকেল মূলত একটা অ্যাডজেক্টিভ। হুম। যেটা একটা নাউনের আগে বসে সেটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিনা সেটা নির্দেশ করে। কোন নাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝতে নাউনের পূর্বে যেটি বসে সেটি মূলত আর্টিকেল। আর তিনটা আর্টিকেল আছে, সেটা তো আমরা জানি, এ আর ও দিয়ে, এই তিনটিকে মূলত আর্টিকেল বলা হয়। আর্টিকেল মূলত নাউনকে কোয়ালিফাই করে, যেটা সংজ্ঞাতেই আছে। আর বাক্যের ভিতরে আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে মূলত ব্যবহৃত হয়। আচ্ছা, ইংরেজিতে আর্টিকেল কথাটার অর্থ বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে নিবন্ধন বা ধারা। যেন বলে না কোন আর্টিকেল এটা হয়েছে, বা তার আর্টিকেলটি একটা জার্নালে প্রকাশিত হয়েছে, তার মানে তার লেখাটা আর কি। এছাড়া আমাদের ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে এ অনদি, এই শব্দগুলোকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, এটা আমরা জানি, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে আনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল মানে কি নির্দিষ্ট করে বলে, কোনো ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে, নির্দেশ করে, তখন সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যেমন এটা হচ্ছে দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যেমন আই রিয়েলি লাইকড দ্য বুক ইউ গিভ মি, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে। হ্যাঁ, এই যে দি বুক বলতে সেটাকে নির্দিষ্ট করছে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। এই যে নির্দিষ্ট করে, এটা কোনো বই, বই তো একটা বস্তু, বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রাণী হতে পারে। যেমন উই নিড দা হোম, এটাও বস্তু। হ্যাঁ, হোম একটা স্থান বোঝাইছে, এটার আগে দি বসাইছে। আচ্ছা, হোমের আগে তো টু বসে না, কিন্তু আর্টিকেল তো বসতেই পারে, অবশ্যই বসতে পারে। আর এই উই নিড দা, দা হোম বলতে কি বোঝাইছে, এই বাড়িটি, নির্দিষ্ট একটা বাড়ির কথা বলছে। সেই জন্য এই হোমের আগে এখানে দি বসছে, তাহলে নির্দিষ্ট করে বুঝাইলে তখন দি বসবে। আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তুকে যখন বোঝানো হবে তখন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বলে। এবং ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, এ অ্যান ও দি, মানে এ অ্যান, এই দুইটা। আর এটাও, এরা নাউনের পূর্বে বসে, নাউনের কে নাউনের সংখ্যা বা অনির্দিষ্টতা বোঝায়। আই এম লুকিং ফর এ বুক অফ আর্টস, এখানে যে বসছে। আই এম লুকিং এ বুক অফ আর্টস মানে আমি আর্টসের একটা বই খোঁজ করতেছি। মানে আর্টসের কোন বই সেটা তো এখানে নির্দিষ্ট করে বলে নাই। হ্যাঁ, সেই জন্য এটাকে মানে অনির্দিষ্ট এটা। আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, আমি একটা ইংলিশ বই খুঁজতেছি। কিসের ইংরেজি বই, অনির্দিষ্ট, মানে কোনটা এটা, গ্রামার নাকি লিটারেচার নাকি কোনো অন্য কোনো বই, সেটা নির্দিষ্ট করে বলে নাই। তাহলে এক কথায় কি বলতে পারবো আমরা, এক কথায় বলতে পারবো কোনো ব্যক্তি বস্তুকে যখন নির্দিষ্ট করবে তখন হচ্ছে দি, আর যখন নির্দিষ্ট থাকবে না তখন হবে এ বা অ্যান, বা ইনডিফিনিট আর্টিকেল হয়ে যাবে তখন। আচ্ছা, আমাদের মূলত পরীক্ষা আসবে যে নিচের ইয়ের মধ্যে কোন আর্টিকেলটি বলবে, এই টাইপের পরীক্ষা আসে। তাহলে সেটা করতে গেলে আমাদের নিয়ম কানুন গুলো যদি ভালো মতো জানি তাহলে তো আমাদের ওইটা আমরা পারবো। যে কোনো একক ব্যক্তি বস্তু বুঝাতে আহ প্রথম অক্ষরটা যদি কনসোন্যান্ট হয়, অর্থাৎ এ ই আই ও, ভায়েল বাদে যেটা, হ্যাঁ, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভয়েল। এই ভায়েল বাদে আর যতগুলো আছে সব হচ্ছে কনসোন্যান্ট। এখন প্রথম অক্ষরটা যদি কনসোন্যান্ট হয়, যেমন বি, এইচ, সি, এগুলো সব হচ্ছে কনসোন্যান্ট, এগুলো থাকলে এ বসবে। আর প্রথম অক্ষরটা যদি ভায়েল হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এবং তাহলে একক ব্যক্তি বা বস্তু বোঝাতে তখনই বসে। এখানে বললো কনসোনেন্ট হলে বসে, আবার এখানে বলছে ভায়োল হলে বসে, কিন্তু উচ্চারণটা একটু ব্যতিক্রম হইতে হবে, ইউ এর মতো হইতে হবে। যেমন এখানে ইউরোপিয়ান, এই যে ইউ, বা ইউনিভার্সিটি ইউ, হ্যাঁ, বা এ ইউ, হ্যাঁ, একটা ইউনিভার্সিটি, এ ইউনিট, ইউনিটি, ইউজফুল, ইউনিক, ইউনিয়ন, এই সবগুলোর উচ্চারণ কি হয়েছে, ইউ এর মতো হয়েছে। তাহলে ইউ এর মতো উচ্চারণ হইলে সেটা যদি ভায়োলও হয় তবুই হবে। সাধারণত ভায়োল হইলে কি হয়, অ্যান হয়, কিন্তু এটা ব্যতিক্রম, অর্থাৎ উচ্চারণটা যদি ইউর মতো হয় তখন অ্যান না বসিয়া এ বসবে তখন। এক টুকরা জাতীয় বা জাতীয় কোনো বড় বোঝাতে এ পিচ অফ, এ পিচ অফ বুঝাইলে কি হয়, এ পিচ হয় সবসময়, মানে এ বসে। যে এ পিচ অফ উড, এ পিচ অফ আয়রন, এ পিচ অফ পেপার,
এটা সবসময় এক টুকরা বুঝাইছে, কোনো একটা কাগজের এক টুকরা, এক টুকরা লোহা এক টুকরা কাগজ এরকম। 4 নম্বরে যে নিয়ম আছে, কোনো শব্দে যদি ও থাকে, মানে উচ্চারণটা যদি ওয়া, ও, ও ডব্লিউ এরকম হয়, এটা শুরুতে যদি থাকে তাহলে এ বসবে। যেমন এখানে আছে A1 টাকা নোট, 1 টাকার নোট, A1 টাকা নোট। A1 ডে ক্রিকেট ম্যাচ, মানে একদিনের যে ক্রিকেট ম্যাচ গুলো হয় সেটাকে বলে কি, 1 ডে ক্রিকেট ম্যাচ। এই যে ওয়া, ওয়া, হ্যাঁ, ও ডব্লিউ, ওয়া, ও, ও, আ, ও 29 টা আকার আর ও, ওয়াও, ঠিক আছে। এরকম যদি হয়, ওয়ান, A1 8 ম্যান, এক চোখ কানা লোক, A1 8 ম্যান। তাহলে সবগুলাই যে ওয়ান আছে, এই ওয়ান আছে মানে উচ্চারণটা হচ্ছে কি ওয়া, ও ডব্লিউ আর, এরকম উচ্চারণ হচ্ছে। সেই ক্ষেত্রে ভায়েল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এ বসবে। আর সাধারণত সকলকে বুঝাইতে তখন এ বসে, যে এ সন শুড অবে হিজ প্যারেন্টস, যে কোনো একজন ছেলের তার প্যারেন্ট ফাদারকে অবে করা উচিত। সকলকে বুঝাইছে এখানে আর কি। সংখ্যা বুঝাইতে এ বসে, যেমন 12 ইঞ্চি মেক্স এ ফিট, হ্যাঁ, 12 ইঞ্চিতে 1 ফুট। এখানে সংখ্যা বুঝাইছে এ বসে, সংখ্যা বুঝাইতে এ বসে, তাহলে এই কয়েকটা ক্ষেত্রে মূলত এ বসে। আর এন কোথায় কোথায় বসে? এন বসে হচ্ছে যদি কমন নাউন হয় তখন বসবে এন। কমন নাউনের সিঙ্গুলার ফর্ম হলে এর আগে এ ব্যান ব্যবহৃত হতে পারে, যেমন এ টাইগার, অ্যান এলিফ্যান্ট, হ্যাঁ। অ্যানও হতে পারে, এও হতে পারে। একটি হাতি, এখানে যেমন ওই যে ই আছে, ই হচ্ছে ভায়েল, ভায়েল থাকলে তো অ্যান বসবে ব্যতিক্রম ছাড়া। আর এ টাইগার, আবার এগুলো হচ্ছে কমন, কমন নাউন, কিন্তু এটা টাইগার মানে কি সকল বাক্যে একসাথে বুঝেছে, কমন নাউন এটা। এলিফ্যান্ট একই কমন নাউন এটা। মনে রাখতে হবে যে যে শব্দগুলোর শুরুতে কনসোনেন্ট আছে সেখানে এ বসে, আর ভাওয়েল থাকলে অ্যান বসে। হ্যাঁ, যেমন এ বুক, এ লায়ন, এ হর্স, এ স্টুডেন্ট, এ ওম্যান, এ টেবিল, সবগুলো এ বসছে, কিন্তু এ অরেঞ্জ, অ্যান অরেঞ্জ হবে। অ্যান অ্যাপল, অ্যান আইসক্রিম, অ্যান অক্স, অ্যান অ্যান্ট, অ্যান অ্যাশ, অ্যান আউল, অ্যান আই, অ্যান আমব্রেলা, এইগুলো হচ্ছে ভাওয়েল। সেইগুলো সেই জন্য এইগুলোর আগে বসছে অ্যান, আর বাকি ক্ষেত্রে বসছে এ। অর্থাৎ শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে বসবে অ্যান। ব্যতিক্রম ছাড়া, কিছু কিছু ব্যতিক্রম আছে। কোনো একক ব্যক্তি বা বস্তু বুঝাইতে অ্যান বসে। ওয়ার্ডের প্রথম লেটারটি ভায়েল হলে তার আগে অ্যান বসে। অ্যান অ্যান্ট, এটা তো বললাম, অ্যান এগ, অ্যান অক্স, অ্যান আমব্রেলা, এগুলো ভায়েল হলে। আচ্ছা, এছাড়া আর কোথায় কোথায় অ্যান বসে? এইচ দিয়ে গঠিত শব্দের উচ্চারণ যখন দ্বিতীয় সিলেবলের উচ্চারণ আহ, মানে হয়ের মতো হয়, না হয়ে হয়ের মতো হয়। যেমন এখানে অনেস্ট, অ, এইচ এর উচ্চারণ কিন্তু হ হয় না এখানে, অনেস্ট, অ হচ্ছে অ। হ্যাঁ, আওয়ার, অ, আওয়ার। হ্যাঁ, হর্স, কিন্তু হর্স বললে কিন্তু হ হয়। হিস্টোরিয়ান বললে হ হয়। কিন্তু এই দুইটাই যে এ হয়েছে এই কারণে। কিন্তু উচ্চারণ যদি হ না হইয়া অ হয় তখন হবে এন। আচ্ছা, 4 নম্বর নিয়ম কি আছে? কোনো সম্মানসূচক ডিগ্রি বা পদ বোঝাবার জন্য সেই অক্ষরটি কনসোনেন্ট হলে উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তখন এন বসবে। যেমন এন, এম এ, এম এ, হ্যাঁ, এই যে এম এ আছে। তারপরে কি আছেন, এনএমপি, এনএসডিও, এগুলো সব উচ্চারণ যদি ভয়েলের মতো শোনা যাচ্ছে সেই জন্য এটার আগে কি বসছে, অ্যান বসছে। ও দিয়ে গঠিত শব্দ থাকলে তার আগে অ্যান বসে, এটা তো বলছি। যেমন ওয়ান, অ্যান ওপেন ফিল্ড, যে ও দিয়ে শুরু হয়েছে। অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, 1 টাকা নোট, A1 8 ম্যান, যেগুলো বললাম যে ও এর মতো, এবং ওটার উচ্চারণ হবে ওয়াও, তখন অ্যান বসবে এগুলোর উপরে। আচ্ছা, এইগুলো মূলত এ আন এর ব্যবহার। আর দিটা কি? দি তো অনেক জায়গায় বসে, যেমন নদী, পাহাড়, সমুদ্র, পর্বত, জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নাম, পবিত্র ধর্মগ্রন্থ, পেশার নাম, ঐতিহাসিক ঘটনা, সব ক্ষেত্রেই দি বসবে। নদীর নাম দিয়ে দি পদ্মা, দি যমুনা, দা মেঘনা। পাহাড় পর্বত যেমন দা হিমালয়েস, দা আন্দারমানিক। দ্বীপপুঞ্জ, দা আন্দামানস। জাহাজের নাম থাকলে দি টাইটানিক, দি, এটা দৈনিক সংবাদপত্র, দি প্রথম আলো, দি ডেইলি স্টার। ভৌগোলিক নাম দি পাঞ্জাব, দা কোরআন, পবিত্র ধর্মগ্রন্থের নাম দি গীতা। পেশার নাম দ্য সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি। ঐতিহাসিক ঘটনা দ্য লিবারেশন ওয়ার, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা। এই ক্ষেত্রে নদী, পাহাড়, আহ, দ্বীপপুঞ্জ, জাহাজ,
সংবাদপত্র, এই সবগুলো নামের আগে দি বসবে। আচ্ছা, মাসের তারিখের পূর্বে দি বসে, যেমন 1 মে 2023। হ্যাঁ, এই যে মে মাস আছে, আর এই যে তারিখ সহ উল্লেখ থাকলে তার আগে দি বসে। জাতির নামের সাথে আগে দি বসে, যেমন দ্য আমেরিকান, দ্য ইংলিশ, দ্য বাংলাদেশিজ। যে কোনো একটা জাতি, জাতির নামের আগে দি বসে। একই জাতীয় সকলকে সাধারণত বুঝাইতে দি বসে, ওই যে কমন নাউন যেটাকে বলছিলাম, দ্য ক্যাট, দ্য ডগ, তাই না? সিঙ্গুলার, 1 বছর হলে দি বসবে। কোনো নাউন গুণবাচক শব্দ দ্বারা বিশ্লেষিত হলে তখন তার আগে দি বসবে। যেমন এই যে বার্ড, বার্ডটা একটা নাউন, কিন্তু সে কোন ধরনের বার্ড? ইয়েলো বার্ড, এটা একটা গুণ। তার আগে কি বসবে? দি বসবে। যেমন দি লায়নটা কেমন? হোয়াইট, তার আগে দি বসবে। অর্থাৎ গুণ দিয়া নাউনের আগে গুণবাচক শব্দ বুঝাইছে কি। 5 নম্বরে যে নিয়মটা আছে, কমন নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভের স্থানে দি ব্যবহৃত হয়, যেমন দি শি হিট মি অন দা হেড। হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে যেসব নাউন একটির অধিক হয় না, যেমন দি সান, দি মুন, দি আর, দি ইস্ট, একটাই আছে পৃথিবীতে, সেই ক্ষেত্রে কি হবে? দি বসবে। অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহৃত হয় ওই ওই অবস্থার শ্রেণীকে বোঝায়, যেমন দ্য রাইটস আর নট অলওয়েজ, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা, এখানে ধনীরা বুঝাইছে, ঠিক আছে? শ্রেণী বুঝেছে, ধনী ধনী শ্রেণীর কথা বুঝেছে এখানে। আর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে দি বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, সবার সাথে যখন তুলনা করা হয় সুপার, তখন এটা যে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে সবসময় দি বসবে। যত তত থাকলে সবসময় কম্পেয়ার করা, যেটাকে বলি আমরা কম্পারেটিভ ডিগ্রি, সেই ক্ষেত্রে দি বসবে, যেমন দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। হ্যাঁ, এরকম। তারপরে আছে কি, কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে সবসময় দি ব্যবহৃত হয়, যেমন ডু নট লিভ ইন দি ডার্ক, ইন দা ডার্ক, এই যে দি বসছে এখানে। এই ডার্কটা মূলত ডার্কনেসটা বুঝাইছে আর কি। হ্যাঁ, অন্ধকার, তো যেটা। দ্য ফিউচারিটি ইজ আননোন, চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে চেক করো। তাহলে এই যে এটা দিয়ে মূলত, এই যে এই শব্দটা দিয়ে মূলত বুঝাইছে অ্যানিমাল নেচার বুঝাইছে। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ওই সংখ্যার আগে দি বসে, যেমন দা সেকেন্ড, দা থার্ড, দা ফোর্থ, এরকম। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে তার আগে এটা দি বসে। কিন্তু গেগরি দি হবে না। হ্যাঁ, গেগরি টু হবে, এখানে দি হবে না। সঙ্গীত যন্ত্রের নামের আগে দি বসে, যেমন হি ক্যান প্লে দা ফ্লুট, এটা একটা ফ্লুট, একটি বাঁশি। হ্যাঁ, এটা যন্ত্রের নাম, এখানে দি বসবে। আর গুরুত্ব বোঝাতে নাউনের আগে দি বসে, যেমন দি ভার্ব ইজ দা ওয়ার্ড চল আমরা ইজ ওই পাশের সেন্টেন্স। রুমে যাই। ঠিক আছে? তাহলে হয় এই জিনিসগুলোর গন্ধ আগে গন্ধ। দি বসে, কোথায় কোথায় দি বসে সেগুলো আমরা একটু জেনে নিলাম। এই এই বাক্যটার প্যাসিভ। কোনটা? দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইজ এ সেন্টেন্স, এইটা। এখানে দি বসছে, অর্থাৎ ওই দি ভার্ব অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডটা কি? দা মেইন ওয়ার্ড হতে পারে ইন এ সেন্টেন্স। এখানে দি বসছে কেন? ওই ভার্বটার উপর গুরুত্ব বুঝাইছে। গুরুত্ব দেওয়া বুঝাইতে নাউনের আগে দি বসছে। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে, কখন আর্টিকেল ব্যবহৃত হয় না। কিছু কিছু জায়গা আছে সেখানে কোনো আর্টিকেল হবে না, ওই যে নো আর্টিকেল যেটাকে বলি, বা নান অফ দেম, উপরে কোনোটাই না। 3টা 4টা অপশন থাকবে, তার মধ্যে এ বি, এ অ্যান্ড ডি আছে, আর একটা আছে নান, বা নান অফ দেম, কোনোটাই না। হ্যাঁ, সেইটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে যেটা আছে, প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন একটা নাম যদি বলি, যে কোনো নাম, অশোক, কুমার, বা গোল্ড, এগুলো হচ্ছে নাম, প্রপার নাউন। তার নাম থাকলে কি, যেমন নামের আগে তো আর দি বসে না কখনো। হ্যাঁ, কিন্তু প্রপার নাউনকে যদি বিশেষায়িত করে তখন কিন্তু দি বসে, যেমন দা হোমার অফ বাংলাদেশ। হ্যাঁ, এই যে বাংলাদেশের হোমার, তাকে বিশেষভাবে বলছে, আহ, এই এই জন্য এটার আগে দি বসছে। দা গোল্ড অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার স্বর্ণ। হ্যাঁ, এখানে গোল্ডের আগে সাধারণত দি বসে না, কিন্তু এটা এই এটাকে কি বিশেষায়িত করা হয়েছে, কোনো একটা জায়গার গোল্ড। দা অনেস্টি অফ দা বয়, বালকটির সততা, এই ক্ষেত্রে কিন্তু বসবে। আর নর্মালি প্রপার নাউনের আগে দি বসবে না। এরপরে কমন নাউন। কমন নাউন প্লুরাল নাম্বারের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না,
যেমন বয়েসের আগে কোনো দি বসবে না, ডগস কাউজ, যে কোনো প্লুরাল নাম্বার যেটা, হ্যাঁ, এবং সেটা যদি কমন নাউন হয় তখন তার আগে দি বসে না। কিন্তু কমন নাউন প্লুরাল এর পরে যদি কোনো রেফারেন্স থাকে তখন আবার দি বসে। প্রত্যেকটা জায়গারই কিন্তু একটা ব্যতিক্রম করে দিছে। যেমন দ্বীপ বলছে দি ডগস, দি শুধু ডগস এর আগে কিন্তু কর্নর দ্বীপ বসবে না, মানে ডগস বয়েজ কাউজ গার্ল যাই বলি না কেন তার আগে কোনো দি বসবে না। কিন্তু এখানে বলছে কোনো রেফারেন্স থাকলে, রেফারেন্সটা কি, দি কাউস অফ মাই হাউস, আমার বাড়ির, আমার বাড়ির কুকুর, কুকুরগুলো, হ্যাঁ, তখন কিন্তু এই যে এটা হচ্ছে রেফারেন্স, কার কুকুর কার, মানে একটা বিশেষ মানে রেফারেন্স আছে এটার। তখন কিন্তু এটার আগে আবার দি বসছে। এটা গেল। এরপর কমন নাউনের আর অ্যাডজেক্টিভ। এস, হ্যাঁ বলেন। এস হবে। এইখানে হ্যাঁ। হ্যাঁ, দি ডগস অফ মাই হাউস, এই যে শুধু ডগস থাকলে তো হওয়ার কথা না, কিন্তু এখানে রেফারেন্স আছে অফ মাই হাউস, সেই ক্ষেত্রে দি বসছে। অর্থাৎ কমন নাউন, এটা ডগসটা তো কমন নাউন, কমন নাউন জি প্লুরাল হইলে দি বসে না, কিন্তু তার যদি কোনো রেফারেন্স থাকে, রেফারেন্স মানে কোথার থেকে আসছে, কার থেকে, কার রেফারেন্সে আসছে বলি না আমরা, তখন কিন্তু তার আগে দি বসে। আচ্ছা, কমন নাউন অ্যাডজেক্টিভ এর এবং সংখ্যা দ্বারা বিশেষায়িত হলে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন মাই হাউস, ইজ বয়, টু বয়েস, এর টু মানে সংখ্যা আছে। তারপরে এই যে প্রোমিনিয়াল অ্যাডজেক্টিভ বলে এটাকে, ইচ, এগুলোর আগে দি বসে নাই। আচ্ছা, মনুষ্য জাতি, বাবা মা সন্তান এগুলো বুঝাইলে তার আগে দি বসবে না। যেমন ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, ফাদার অর মাদার সেস, এখানে এর আগে কোনো আর্টিকেল বসবে না। নাউন গুলো কোনো পদবী দ্বারা বিবেচিত হলে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন কিং এডওয়ার্ড, প্রিন্সিপাল বোস, হ্যাঁ প্রিন্সিপাল বোস, এই যে এটা কি বলছে, পদবীটা কি প্রিন্সিপাল, পদবী দ্বারা বিবেচিত নাউন গুলো কোনো পদবী দ্বারা বিবেচিত হলে তখন আর কোনো আর্টিকেল বসবে না। রোগের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না, যেমন ফিভার বা কলেরা, ডায়রিয়া, যে কোনো রোগ, রোগের আগে কোনো আর্টিকেল বসবে না। দুটি বস্তু প্রাণী ব্যক্তিকে পৃথকভাবে বোঝাতে তার আগে দি বসে। যেমন এখানে বলছে দি সেক্রেটারি অ্যান্ড দ্য চেয়ারম্যান হ্যাভ ডান দিস, সেক্রেটারি এবং চেয়ারম্যান এই কাজ করেছে। এখন এই যে দি সেক্রেটারি অ্যান্ড দি চেয়ারম্যান, দুজন তো দুই লোক, হ্যাঁ দুইটি প্রাণী, এখানে দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি হলে তখন প্রত্যেকটার আগেই দি বসবে, ঠিক আছে। কিন্তু ওই দুই লোক যদি একই ব্যক্তি হয় তখন কিন্তু আবার দি বসবে না, মানে এক জায়গায় বসবে দি তখন। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ যিনি সেক্রেটারি তিনি চেয়ারম্যান, এখানে একই ব্যক্তি দুইটা গুণ, সেই ক্ষেত্রে প্রথমটার আগে দি বসবে, একবার একবার দি বসবে, মানে প্রথমবার দি বসবে, পরের বার আর দি বসবে না। এখানে থাকতে পারে এরকম ড্যাশ দ্য সেক্রেটারি অ্যান্ড ড্যাশ দ্য চেয়ারম্যান, পরেরটায় কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল, প্রথমটা হবে দি, ঠিক আছে। কোনো কাউন্টেবল নাউনের পূর্বে দি বসে, মানে কোনো আর্টিকেল বসে না, দি না, কোনো আর্টিকেল বসে না। যেমন ওয়াটার, অয়েল, রাইস, মিল্ক, অ্যাডভাইস, ইনফরমেশন, কোনোটাই দি বসবে না। কিন্তু এখানে বলছে কিন্তু তবে এদের পূর্বে যদি পরিমাপক কোনো শব্দ থাকে তখন বসবে। যেমন এ লিটিল ওয়াটার, এখানে লিটিল মানে খুবই সামান্য, এ পরিমাণ করা যায়। এ বার অফ সোপ, হ্যাঁ, এ পিচ অফ চক, এ লট অফ মানি, এখানে পরিমাপক একটা শব্দ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার এ বসছে, আর্টিকেল বসছে। নর্মালি রাইস, মিল্ক, অয়েল এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। হোমের পূর্বে দি বসে না, কিন্তু আমরা তো এক জায়গায় দেখলাম হোমের পূর্বে দি বসে, অর্থাৎ যখন হোমটা নির্দিষ্ট করে বলা হয়। শি ওয়েন্ট হোম, দে গট হোম, এখানে হোমের পূর্বে বা পরে বর্ণনামূলক শব্দ বা ফ্রেজ থাকলে তখন আর্টিকেল বসবে। যেমন উই ওয়েন্ট টু দ্য বার্ডস হোম, ব্রেডরুমস, হ্যাঁ, ফর সাম ইয়ার্স, দিস ওয়াজ দ্য হোম অফ দ্য কিং, এখানে হোমের পরে কিছু বর্ণনামূলক কথা আছে, সেই ক্ষেত্রে বসে, নর্মালি হোমের আগে বসে না। আচ্ছা, এখন এই যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এটার সাম আপ যদি আমরা করি, তাহলে কনসোন্যান্ট ধ্বনি থাকলে সাধারণত কনসোন্যান্ট শুরুতে, মানে ওয়ার্ডটা যদি কনসোন্যান্ট হয় তখন এ বসে, আর ভায়েল হইলে এন বসে। তারপরে কাউন্টেবল হইলে এ এ এন দি বসবে।
যেমন এ গ্লাস অফ ওয়াটার, অ্যান আপেল, যেটা গণনা করা যায়, বুক গণনা করা যায়, আপেল গণনা করা যায়, গ্লাস গণনা করা যায়। গণনা করা গেলে তার আগে এও বসতে পারে, অ্যানও বসতে পারে, দিও বসতে পারে। যেমন এ গ্লাস, এই যে এ বসছে, অ্যান আপেল, অ্যান বসছে, দি বুক, দি বসছে। অর্থাৎ কাউন্টেবল হইলে মানে গণনা করা গেলে তার আগে অ্যানও বসতে পারে, এও বসতে পারে, দিও বসতে পারে। আর যেগুলা গণনা করা যায় না, আনকাউন্টেবল, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। দি বসতে পারে কিন্তু এ আন বসবে না। ঠিক আছে, যেমন অটার, অটার তার গণনা করা যায় না এইটা, কিন্তু দি মিল্ক হতে পারে। দি মিল্কের পরে আবার সেটা ই বসবে এখানে। যেমন দি মিল্ক অফ, মানে যে কোনো একটা জায়গা হতে পারে, মানে নির্দিষ্ট করে বলবে। দেখেন এখানে লেখছে সি ওয়েন্ট এ মিল্ক, হ্যাঁ এটা ভুল, এ মিল্ক হয় না কখনো। হি ওয়ান্টস এ মিল্ক হয় না কখনো। সঠিকটা হবে হি ওয়ান্টস এ বোতল অফ মিল্ক, সে এক বোতল মিল্ক চায়, তখন হবে সঠিক। আচ্ছা, মিল বুঝাতে নিয়মিত খাবার, তখন কিন্তু আই হ্যাড এ ডিনার হয় না, আই হ্যাড ডিনার হয়, মানে এখানে কোনো আর্টিকেল বসবে না। প্লুরাল এবং কমন নাউনের ক্ষেত্রে দি বসবে না। যেমন কাউচ আর ইউজফুল হবে, এ কাউচ আর ইউজফুল হয় না কখনো। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না, এখানে অ্যান বসাইছে, এটা কাটা। আই নিড সাম ইনফরমেশন, যেহেতু এটা ইনফরমেশন তার গণনা করা যায় না, এই জন্য এটা আনকাউন্টেবল, সেই জন্য তার আগে কোনো অ্যান বা কিছুই বসবে না। ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের ক্ষেত্রে দি বসবে না বা কোনো আর্টিকেল বসবে না। যেমন এখানে দি দিছে, হি স্পিক ইংলিশ হবে, হি স্পিক বাংলা হবে, মানে ভাষার আগে, হ্যাঁ, এটা হবে না। ডেস মান্থের আগে আর্টিকেল হবে না। যেমন ফ্রাইডে, এখানে এটার আগে দি বসেছে, এখানে হবে না, এটা হবে হলো ফ্রাইডে ইজ হলিডে। অর্থাৎ দিনের আগে কোনো আর্টিকেল বসবে না। এই ছিল মূলত আমাদের আর্টিকেল নিয়ে আলোচনা। এখন এখানে পাঁচ ছয়টা আর্টিকেলের ইয়ে দেওয়া আছে, আপনারা একটু করেন তো এটা, খাতায় লেখেন। মানে এ নম্বর দিয়ে কোনটা হবে, বি নম্বর দিয়ে কোনটা হবে, সি নম্বর দিয়ে কোনটা হবে, লেখার পরে আমরা উত্তর মিলিয়ে নেবো, ঠিক আছে? এ নম্বরে এ দিয়ে আপনি উত্তরটা লেখেন, আবার টু দিয়ে উত্তরটা লেখেন, থ্রি দিয়ে উত্তরটা লেখেন, ফোর দিয়ে উত্তরটা লেখেন। প্রথমটা কি হবে বলেন? নাও, নাউন হবে স্যার। নাউন প্রথমটা হবে, নাউন। এটা হবে স্যার। নাউন হবে। আর্টিকেল কামস ফ্রম বিফোর নাউন স্যার। নাউন। বিফোর হ্যাঁ, নাউন। নাউন। বারাবাত প্রথম was elected was elected president. president of the college last President, sir. year, কি হবে এখানে? এ এ, এ প্রেসিডেন্ট। দা না, না Sir, স্যার, এটা president. কি হবে? দা হ্যাঁ, প্রেসিডেন্ট অফ দ্য কলেজ না, প্রেসিডেন্ট, দি President of the প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট হবে স্যার, দা, এটা দি হবে। কি হবে? স্যার এটা নির্দিষ্ট করে যেহেতু বুঝাইছে তাহলে ডি হওয়ার কথা স্যার। তো দি হ্যাঁ হবে হবে স্যার, স্যার। দি। নো আর্টিকেল হবে এখানে। হ্যাঁ, তার ডি তো হওয়ার কথা। স্যার এটা দি দি হবে। কি হবে? আবার কলেজকে দি প্রেসিডেন্ট লিখেছে স্যার, এই জন্য একজন এখানে বলবে না স্যার। একজন প্রেসিডেন্টকে নির্দিষ্ট করে বোঝাইতেছে তো এখানে। হি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য লাস্ট ইয়ার, এখানে কিছু আর্টিকেলই হবে না এখানে, ঠিক আছে? স্যার একটা দি আছে তো, ওই যে দি কলেজ আছে। এখানে আর্টিকেল হবে না, এখানে হবে নো আর্টিকেল। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য লাস্ট কলেজ লাস্ট ইয়ার, ঠিক আছে? তারপরে তিন নম্বরটা, দে আর ড্যাশ ইউনিয়ন। স্যার ওইটার কারণটা একটু ব্যাখ্যা করে দেন প্লিজ, যে দুইটা দি থাকার এ কারণে হবে কি স্যার। একটা হলো না? না, দুইটা দিক কই? স্যার তাহলে কি একটা সেন্টেন্সে দুইটা আর্টিকেল থাকতে পারে না, দুইটা হ্যাঁ, থাকতে পারে দুইটা না? দি হতে পারে, দুইটা দি অনেক সময় হয় না, কিন্তু এখানে বলছে প্রতাপ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কলেজ, মানে এই কলেজের প্রেসিডেন্ট দি। আচ্ছা, কলেজটা নির্দিষ্ট করছে, হ্যাঁ। হ্যাঁ, প্রতাপ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দি কলেজ, এই কলেজের লাস্ট ইয়ার, গতবার এই কলেজের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, মানে এখানে কোনো আর্টিকেল লাগবে না। দেয়ার ড্যাশ ইউনিয়ন, এটা কি হবে? এ স্যার। এ এ আর ইউনিয়ন স্যার, এ এ ইউনিয়ন স্যার। এ হবে।
সঞ্জয় নোস টু প্লে ড্যাশ গিটার। প্লে দ্য গিটার। কি দা হবে? হবে স্যার, দা। দা। দি দি হবে, দা কারণ ওই যে দি হবে ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকলে দি বসে। by answer পরটা এন। and এন। দা হবে। আচ্ছা, তারপরে বাই ড্যাশ এগ ফ্রম দা, বাই ও এন সরি, এগ। বাই এন। বাই অ্যান অ্যান হবে, অ্যান। অ্যান বাই এগ এন। ফ্রম দ্য এন। এগ গ্রোসারি আছে তো, এই স্টোর। জন্য অ্যান হবে। ড্যাশ আউলস ওয়ার অ্যান সিটেড অন ব্রাঞ্চ, এন আউট। অ্যান হবে, আউলস। অ্যান। ঠিক আছে, তো স্যার, স্যার আউলস বলছে এখানে। আউলস। স্যার এটা তো এ হওয়ার এস কথা না আছে, স্যার। এটা দা, এ। এটা তো এস আছে স্যার। স্যার এটা এস আউজে আছে, এটা ওয়া নো বা ও আর্টিকেল। দা ডাব্লিউ হবে। থাকলে তো সেখানে এন হওয়ার কথা নয়। ওয়া বা ও ডাব্লিউ এর মতন উচ্চারণ হলে সেখানে তো তাহলে স্যার এ হবে না, আউট। এ যে হওয়ার এন কথা হওয়ার স্যার, কথা। এ। এ এ হবে, হ্যাঁ। আউট স্যার এখানে এটা আবার যে এ আউল, এটা আউলস এখানে তো কি স্যার প্রোনাউন নাম্বার হবে না স্যার? এর তো হবে না স্যার। এ তো হয় না প্লুরাল এখানে, যেহেতু তাহলে স্যার, কি তার হবে? দা কিছুই, হবে স্যার, দা। দা। দি হবে, হ্যাঁ। দি হ্যাঁ, দা আউলস হবে। আর সিটেড অন ব্রাঞ্চ, দি হবে এখানে। জি স্যার। আচ্ছা, এ হবে না মানে যে অ্যান হবে না, সেটার ব্যাখ্যাটা হলো এখানে ওই যে ও আছে, সেই জন্য ও থাকলে তো প্রোনাউন উচ্চারণ নাম্বার আছে স্যার। এখন হবে না, কিন্তু এও হবে না এখানে, কারণ এখানে আবার আউলস আছে। ঠিক আছে, আবার এখানে ওয়ার আছে, সেই জন্য এখানে হবে মূলত দি। হ্যাঁ। দি প্রোনাউন হবে স্যার এখানে হ্যাঁ, দি হবে। ঠিক আছে, তা আর্টিকেল নিয়ে আমাদের মানে যতটুকু আলোচনা করলাম এর ঠিকই মোটামুটি আমরা পরবর্তীগুলোতে আবার যখন করবো না তখন দেখা যাবে না। কিন্তু আর্টিকেলের বিষয়টা হলো কি, আর্টিকেলটা চর্চার একটা বিষয়, কিন্তু চর্চা করা লাগে, কারণ ওইটা অনেক সময় দেখা যায় যে আসলে এ হবে না দি, মানে এ আন এর বিষয়গুলো তো অনেকটাই, কিন্তু দিতে গিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন হয়ে যায় এটা। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মানে ন্যারেশন শব্দটার অর্থ হচ্ছে, ন্যারেশনের আর একটা নাম আছে, সেটা বলে স্পিচ, বলে স্পিচ। স্পিচ বা বাংলায় বলি উক্তি বা কথা। হ্যাঁ, কথা বা উক্তি, স্পিচ বা ন্যারেশন। হ্যাঁ, এটা একই জিনিস আসলে, স্পিচও যা, ন্যারেশনও তা, কথা বা উক্তি একই, সবই এক, মানে কোনো বক্তৃতা। স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বর্ণনা করা, ন্যারেট। ন্যারেট থেকে ন্যারেশন আসছে, ন্যারেট হচ্ছে বর্ণনা করা, এটার ভার্বটা হচ্ছে ন্যারেট। অর্থাৎ দুটি শব্দ একই অর্থ নির্দেশ করে। কোনো ব্যক্তি কথা বলার সময় যা যা বলে তাই মূলত স্পিচ বা ন্যারেশন। হ্যাঁ, অর্থাৎ আমি যেমন কথা বলতেছি, আমার বক্তব্য দিচ্ছি, স্পিচ করছি, এটি হচ্ছে স্পিচ বা ন্যারেশন। এখন এই কথাটা মানে বক্তার যা বলে তাই স্পিচ বা ন্যারেশন। এই কথাগুলো এখন দুই ভাবে হতে পারে, একটা হতে পারে ডিরেক্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ, আমি যা বলছি ঠিক তাই। আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ মানে কি, ঘুরাইয়ে বলা, ইনডিরেক্ট বলা, সরাসরি যেটা বলছে সেটা না বলে সে বলেছিল যে, হ্যাঁ, তার কথাটাই ঘুরাইয়ে তার ভাষায় বলে, তখন ওই সেইটাকে বলে আমরা ইনডিরেক্ট। এখন ন্যারেশন করতে গিয়ে আমাদের বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জানবো। আমাদের পরীক্ষায় মূলত আসবে, কোনো একটা ন্যারেশন দেওয়া থাকবে, সেটাকে মানে এই কি বলে, ডাইরেক্টে থাকলে তো ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট থাকলে তো ডাইরেক্ট করতে হবে। এবং ন্যারেশন করতে গেলে আমাদের টেন্সের জ্ঞান থাকা লাগবে, ন্যারেশন করতে গেলে আমাদের সেন্টেন্স জানা লাগবে ভালো করে, সেন্টেন্সের ন্যারেশন হবে আমাদের। আচ্ছা, যখন কোনো কথাকে পরিবর্তন করা যাবে না, অবিকল, অবিকল যা বলছিল সেইটাই বলবে, তখন হচ্ছে ডাইরেক্ট। আমরা অনেক সময়ই বলি যে অত প্যাচ ঘোষ না করে আসলে ডাইরেক্টলি সে কি বলছে তুমি সেইটা আমাকে বলো। হ্যাঁ, তোমার ঘুরাই বলতে হবে না, ডাইরেক্ট বলো। তার মানে কি, সে যা বলছিল তার কথাটা কোনো পরিবর্তন না করে ডিরেক্ট যদি সেইটাই বলে যে সে তোমাকে এইটা বলছে, হ্যাঁ, ইনিয়ে বিনিয়ে বলার দরকার, ডাইরেক্ট কি বলছে সে সেইটাই বলো, তখন সেটা যাবে ডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। হ্যাঁ, এবং যেমন এখানে আছে, জামাল সেড টু মি আই এম এ গুড স্টুডেন্ট। জামাল বলল যে আমি একজন ভালো ছাত্র, আমাকে বলল যে আমি একজন ভালো ছাত্র। এখন এখানে দেখা যায় দুইটা অংশ থাকে, দুইটা অংশ যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যা করতে গেলে আগে আমাদের উদাহরণটা আমরা একটু দেখি, নিচে একটা ব্যাখ্যাটা আছে সুন্দর করে। এখানে জামাল সেড টু, এই একটা অংশ, এই যেখানে ব্র্যাকেট দিয়ে দেখা যাচ্ছে। আর একটা আছে আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট, এগুলো আর একটা অংশ। ঠিক আছে, তাহলে এই দুইটা অংশের একটাকে বলে রিপোর্টিং ভার্বের অংশ, আর একটাকে বলে রিপোর্টেড স্পিচের অংশ। আসলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে, যেমন আই এম স্টুডেন্ট, এই যে এটা কমা, দুই পাশে যে দুইটা কমার মতো দেওয়া থাকে, এটার ইনভার্টেড নাম কি, কমা স্যার। ইনভার্টেড কমা। ইনভার্টেড ইনভার্টেড কমা কমা। হ্যাঁ, ইনভার্টেড বা কমা কোটেশন মার্কস। লেখা আছে। কোটেশন মার্কস বলে। কোটেশন মার্কস বলো, ওই যে আমরা বিরাম চিহ্ন যখন পড়ছিলাম না, তখন কিন্তু এগুলো বলছিলাম, বিরাম চিহ্নের মধ্যে আছে এটা, ইনভার্টেড কমা বিরাম চিহ্নের মধ্যে আছে।
অর্থাৎ সে যা বলছিল তার কথাটাকে দুই পাশ থেকে আটকে রাখে, ইনভার্টেড কমার মধ্যে আটকে রাখে। আর আরেকটা অংশ আছে জামাল সেড টু মি, এটাকে বলতে হবে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, জামাল সেড টু মি। এখন এর মধ্যে আবার বেশ কিছু জিনিস থাকে। রিপোর্টিং ভার্ব। সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ যেটা হয়, যেটা দিয়ে রিপোর্ট করে, মূলত যে রিপোর্ট করে বা যেটা দিয়ে রিপোর্ট করে, যে ভার্ব দ্বারা কোনো বক্তার বক্তব্যটা প্রকাশ পায় সেটাকে বলে আমরা রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এখন এখানে যেমন বলছে জামাল সেড টু মি, এই মিটা হলো অবজেক্ট, জামালটা হলো সাবজেক্ট। আর এই জামাল, এই সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে সে যেটা বলেছিল সেই কথাটাকে একসাথে বলছি আমরা রিপোর্টেড স্পিচ। এখানে সেড টু হলো রিপোর্টিং ভার্ব। এইগুলো আমাদের চিনতে হবে, এগুলো চিনলে কি হবে, এইগুলা ওই ন্যারেশন করতে গেলে এইগুলা কাজে লাগে। আচ্ছা, এটুকু আমাদের ক্লিয়ার, পরেরটা আমরা চলে যাই। আর ইনডাইরেক্ট মানে কি, যখন বক্তার কথাটা একটু ঘুরিয়ে বলে, হ্যাঁ, পরিবর্তন করে নিজের ভাষায় বলে, তখন তাকে সেটা ইনডাইরেক্ট। যেমন ওখানে বলছিল জামাল সেড টু মি, হ্যাঁ, জামাল আমাকে বললো, তখন বলছিল আই এম এ গুড স্টুডেন্ট। এখন জামাল বলছিল যে সে একজন ভালো ছাত্র ছিল, তাই না? এই জন্য ওই বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ইনডিরেক্টলি বলতে গেলে সাবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন হবে, টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে, মানে আরো কিছু নৈকট্যবাচক শব্দ দুর্বাচক হয়ে যাবে। এরকম বেশ কিছু পরিবর্তন করেই তার কথাটাকে ঘুরিয়ে বলতে হয়, ইনডাইরেক্টলি বলতে হয়। এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। এখন কি কি পরিবর্তন হয় সেটা যদি আমরা একটু দেখি। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড কমন, এর পরিবর্তন, রিপোর্টেড কমার পরিবর্তন। যেমন এখানে আমি যেটা বলছিলাম, পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, প্রত্যেকটারই আলাদা আলাদা নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যেটা থাকে সাধারণত সেটা থাকে সেইড বা টোল্ড। আর ইন্টারোগেটিভের সময় থাকে আস্কড। ইম্পারেটিভের সময় হতে পারে অর্ডার, অর্ডার, অ্যাডভাইস, ফরবেইড, রিকোয়েস্টেড, প্রপোজড, এগুলো থাকবে। আর অপটেটিভে থাকে উইজড আর প্রেড, মানে প্রার্থনা। এটা মূলত করা হয়েছে আবার যে যে সেন্টেন্স দ্বারা, মানে আহ, সংজ্ঞা অনুসারে যেটা হয়, আমরা কিম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা জানি কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্ট, প্রস্তাব এগুলো বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা এগুলো বোঝায় সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা এক্সক্লামেটরি, বিস্ময় বা আনন্দ প্রকাশ করা হয়, যেটা দ্বারা প্রশ্নবোধক করা হয়, এই সংজ্ঞার থেকে মূলত এই কথাগুলা আসছে। আচ্ছা, এখন পরিবর্তন হইয়া কি হবে, ওই মাঝখানে যে এটা থাকে সেট, সেইড বা টোল্ড, সেটা ইনভার্টেড কমার পরিবর্তে বসবে, সেটা বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। আর ইন্টারোগেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে দুই রকম নিয়ম আছে। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেইটা ডাব্লিউএস কোশ্চেনটা রয়ে যাবে, আর নর্মাল যদি থাকে তখন হয়ে যাবে ইফ। আর এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, অথবা নট টু বসে, অথবা দ্যাট বসে। আর অপটেটিভের সময় দ্যাট বসে, এক্সক্লামেটরি দ্যাট বসে। আমরা ডিটেলস যখন দেখবো না, তখন এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখবো। আচ্ছা, এখানে যেটা আছে পার্সনের পরিবর্তন হবে। 2 নম্বর রুল হচ্ছে পার্সনের পরিবর্তন হবে। পার্সনের পরিবর্তনটা কিভাবে হয়, পার্সন কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারে ধরে, সাবজেক্টে ধরে সবসময়। ফার্স্ট পার্সন যদি ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, যে আই, আই বা উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। সিঙ্গুলারে আই, প্লুরাল হচ্ছে উই। তাহলে ফার্স্ট পার্সন যদি থাকে এখানে, সে ধরবে আহ ইয়ে, কি বলে, সাবজেক্ট কি ধরবে সবসময়। অর্থাৎ এখানে রফিক, রফিক সেড টু মি, রফিক আমাকে বললো আই এম স্টুডেন্ট, তাহলে রফিক সেড টু মি, বা রফিক টোল্ড মি, সেড টুর পরিবর্তে আমরা টোল্ড বসাতে পারি। হ্যাঁ, সেটা বসেন এখানে। রফিক টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা থেকে তো দ্যাট বসলো নিয়ম অনুসারে। এখন এই যে আই আছে, আইটা কারে ধরবে, আই তো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে তারে ধরবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তারে ধরবে, রফিকের ধরবে। রফিকরে ধরলে রফিকের পরিবর্তে ওইখানে দিয়ে, রফিক তো পুরুষ সেই জন্য হি বসছে, আর মহিলা হইলে শি বসতো। ঠিক আছে, আর ব্র্যাকেটে আমরা আর লিখতে পারি, আর লিখে দিতে পারি, সেটা আলাদা কথা। আর এই হচ্ছে মানে ইয়ার পরিবর্তন, পার্সনের পরিবর্তনটাই হয়েছে। আর একই সাথে সাথে টেন্সেরও পরিবর্তন হয়ে যাবে। সে সেট টু, মানে এটা ছিল পাস্ট টেন্সে, এই পাশেও পাস্ট টেন্স, ওই পাশে পাস্ট টেন্স থাকলে এই পাশেও পাস্ট টেন্স হবে, যেন এখানে ওয়াজ, মানে এম এর জায়গায় ওয়াজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম এখান থেকে, আমরা জানলাম যদি রিপোর্টেড, মানে কি, ব্র্যাকেটের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে
তখন সাবজেক্টকে ধরবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে ধরবে। এটা আছে কি সেকেন্ড পার্সন, ইউ। ইউ তখন কারে ধরবে? ইউ ধরবে সেকেন্ড পার্সনকে। এটা তো এখানে মিরে ধরবে, এখানে একটু ভুল আছে মনে হয়। থার্ড পারসনকে, জি স্যার, সেকেন্ড পার্সন অবজেক্ট ধরবে অবজেক্টকে অবজেক্টকে, ধরবে। কিন্তু এখানে সেকেন্ড এইটাই পারসন লিখে রাখবে, থাকলে এটা হবে না। অবজেক্টকে ধরবে। জি। এইটা ইউ ধরবে হলো অবজেক্টকে, মানে ফার্স্ট পার্সন ধরে সাবজেক্টকে। আর এখানে যদি সেকেন্ড পার্সন হয়, যেমন ইউ, ইউ সেকেন্ড পার্সন কোনটা কোনটা? ইউ আর ইউ সেকেন্ড পার্সন, ঠিক আছে? ইউ জি হলো স্যার। তুমি আর ইউ হলো তোমরা। একই জিনিস, কিন্তু একটা হবে তুমি আর একটা হবে তোমরা। এখন সে ধরে কারে? সে ধরবে সবসময় সেকেন্ড পার্সনকে, তো মি কে ধরবে, অবজেক্টিভ, অবজেক্টে অবজেক্ট। ধরবে আর কি। ঠিক আছে, এটাই ধরবে। সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ধরবে। তাহলে রফিক সেড টু মি, রফিক টোল্ড মি, ইনভার্টেড কমা থেকে দ্যাট হবে। এখন ইউ ধরবে কারে? ইউ ধরবে মিরে, অবজেক্ট। যেহেতু ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কারে ধরবে? অবজেক্টে ধরবে। এখন মি আছে এখানে, তাহলে ওই ওপাশে মির সাবজেক্ট কি? আই। এখানে মি থাকলে ওই পাশে মি তো যে বসবে না, মির যে সাবজেক্টিভ রূপ আছে সেটা আই। হ্যাঁ, এরকম যেমন শি, হিম থাকলে হি হবে, হার থাকলে সি হবে, তারপর ইউ থাকলে ইউই হবে। হুম। এই তাহলে আমরা কি জানলাম? ফার্স্ট পার্সন থাকলে ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন থাকলে ধরবে অবজেক্টকে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এখানে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে হি আছে, হি কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে এখানে কোনো হি রয়ে গেছে, কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টে ধরবে, সেকেন্ড পার্সন অবজেক্টে ধরবে, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না। ন্যারেশন করতে গেলে পার্সনের যে পরিবর্তন সেটা এইভাবে হবে মূলত। আচ্ছা, এক্ষেত্রে আর একটা পরিবর্তন হয়ে যাবে ন্যারেশন করতে গেলে, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন হয়ে যাবে। এখন 12 ধরনের যে টেন্স আমরা শিখছি, এই 12 ধরনের টেন্সের মধ্যে আমরা যদি দেখি এখানে, মানে কোনটা কোনটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্টের 1 নম্বর হয়ে যাবে পাস্টের 1 নম্বর, প্রেজেন্টের 2 নম্বর হয়ে যাবে পাস্টের 2 নম্বর, প্রেজেন্টের 3 নম্বর হয়ে যাবে পাস্টের 3 নম্বর, প্রেজেন্টের 4 নম্বর হয়ে যাবে পাস্টের 4 নম্বর, আর পাস্টের 1 নম্বর হয়ে যাবে 3 নম্বর, আর পাস্টের 2 হয়ে যাবে 4 নম্বর। এই কয়টাই পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, টেন্সের পরিবর্তন, তাহলে টেন্সের পরিবর্তন আমরা শর্টকাট মনে রাখবো কিভাবে? সেটা হচ্ছে যে ভার্ব যদি এখানে প্রেজেন্ট টেন্সে, কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আহ কি বলে, ডু ডাস নাকি, ডু ডাস, তাহলে এই পাশে হয়ে যাবে কি, ডিড হয়ে যাবে। অ্যামিজার স্যার, ডিড। হ্যাঁ, কন্টিনিউ, হ্যাঁ অ্যাম ইজ আর, এখানে কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর থাকে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাম ইজ আর সাবজেক্টের পরে এখানে হয়ে যাবে ওয়াজ ওয়্যার। ওয়াজ। এখানে থাকে হ্যাভ, এখানে হয়ে যাবে হ্যাড। এখানে থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে হয়ে যাবে হ্যাড বিন। এখানে থাকে পাস্ট টেন্স থাকে, হ্যাঁ পাস্ট টেন্স থাকে, হয়ে যাবে হ্যাড। হ্যাড দিয়ে ভার্বের পিপি ফর্ম হয়ে যাবে। আর এইখানে থাকে ওয়াজ ওয়্যার, হয়ে যাবে কি, was been or হ্যাঁ এরকম হয়ে was যাবে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন। had হ্যাঁ, been হ্যাড বিন been হয়ে যাবে, হবে। হ্যাড বিন বিন এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে। পাস্টের প্রেজেন্টের 4টা, প্রত্যেকটা তার মানে সমকক্ষ হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কি বলে পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট। চারটে গুলো, প্রথম 4টা প্রেজেন্টের 4টা পাস্টের 4টার সাথে রূপান্তর হবে। আর পাস্টের প্রথমটা হবে পাস্টের 3 নম্বর, আর পাস্টের 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বরটা হবে 4 নম্বর। আর এক ধরনের পরিবর্তন হবে করতে গিয়ে, সেটা হচ্ছে নিকট শব্দ গুলা হয়ে যাবে দূরবাচক শব্দ। যেমন নাও থাকলে দেন হবে, হ্যাঁ টুডে থাকলে দ্যাট ডে হবে। দূরবর্তী, নাও মানে কি এখন, দেন মানে তখন। এখন বলছিল, তখন বলছিল। আর টুডে আজ বলছিল না, ওই দিন বলছিল সে, দ্যাট ডে, অর্থাৎ দূরবাচক হয়ে যাবে। টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে আগামীকাল, তাহলে কি বলবো, দি নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে এর আগের দিন, দি প্রিভিয়াস ডে। লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস, হুম, লাস্ট নাইট থাকলে কি হবে, দি প্রিভিয়াস নাইট। নেক্সট উইক থাকলে দি ফলোইং উইক। আর স্যার ম্যাডাম থাকলে ওই যে যেটা সম্মান সূচক যেটাকে বলি আমরা, তখন মানে বাক্যে যদি স্যার ম্যাডাম কথাটা থাকে তখন রেসপেক্টফুলি কথাটা ইউজ করতে হয়, ঠিক আছে? ইয়েস, ওকে, শিওর, এইগুলো থাকলে, এগুলো সাধারণত প্যাসেজ ন্যারেশন থাকে না, প্যাসেজ ন্যারেশনের সময় অনেক ইয়েস থাকে, তখন রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ হয়। বা ওকে থাকলে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এরকম হয়। আরেকটা হবে কি পরিবর্তন, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো, অ্যাগো মানে কি আগে,
বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, হিটার থাকলে দিতার, হেয়ার থাকলে দেয়ার। ঠিক আছে, নাও নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। সে এই নো কথাটা থাকলে তখন আমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এরকম করি, হি সেড, হি রিপ্লাইড ইন নেগেটিভ, মানে না বলছে নো বলছে, তার মানে কি নেগেটিভ উত্তর দিছে, অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে। তাহলে কয় ধরনের পরিবর্তন দেখলাম আমরা? এক নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন হয়, এক নম্বর, তারপর দেখলাম টেন্সের পরিবর্তন হয়, তার নিকট শব্দ দূরবাচক শব্দ হয়। হ্যাঁ, এরকম বেশ কিছু পরিবর্তন ন্যারেশন করার সময় হবে আমাদের। তাই এই পরিবর্তনগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সামিরা সেড টু মি, আই অ্যাম রিডিং এ নোবেল। এই যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে একটা জেনারেল স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। এইরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন এর ন্যারেশন করার সময় কিভাবে পরিবর্তন হবে? এই সেড টুর জায়গায় সবসময় হবে টোল্ড, told টোল্ড হবে। তাহলে সামিরা টোল্ড মি হয়ে গেল। এখন এখানে আছে আই, আই কারে ধরবে? সাবজেক্টের ধরবে। ওই যে subject বলছিলাম পার্সনের ক্ষেত্রে মানে ফার্স্ট পার্সন থাকলে আই তো সে ধরছে সামিরা, সামিরা সামিরারে, সামিরার পরিবর্তে ওই জায়গায় সি বসে গেছে। তারপরে কি টেন্সের পরিবর্তন করতে হবে, এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, মানে পাস্টের দুই, এক নম্বর প্রেজেন্টের এক নম্বর আছে, হয়ে যাবে কয়জন? present প্রেজেন্টের দুই continuous নম্বর হয়ে past যাবে। continuous আর সেভাবে যদি আমরা না মনে পাস্ট করি কন্টিনিউয়াস তাহলে অ্যামিজার থাকলে was ওয়াজার হবে, এক কথা বলা was যায়। there হ্যাঁ, ওয়াজ হয়ে যাবে, আর যা কোনো পরিবর্তন নাই। অ্যামিজারের পাস্ট টেন্স কি? ওয়াজার। তাহলে অ্যামিজার থাকলে ওয়াজার হয়ে যাবে, একই কথা। হ্যাঁ, এম থাকলে সেটা এইটার অনুসারে এখানে ওয়াজ বয়ার সেগুলো হবে, ঠিক আছে। দ্য টিচার সেড টু মি, ইউ আর রং। তাহলে দি টিচার টোল্ড মি, ইউ ধরবে কারে? ইউ তো সেকেন্ড পার্সন, অবজেক্টে দিয়ে ধরবে, নিচ থেকে object দিয়ে। এ ধরবে মিকে এখানে মি আছে, মি থাকলে ওই পাশে কি হয়? আই হয়। আর এখানে আর আছে, আর কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে। হাসান সেড টু মি, হাসান আমাকে বলল, আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা। তাহলে এইখানে, এইখানে কোন টেন্স আছে? আমাকে টেন্স নিতে হবে আগে ভালো করে। এটা past কোন tense টেন্সে আছে? পাস্টের এক past নম্বর আছে, indefinite পাস্টের এক past নম্বর indefinite থাকলে পাস্টের তিন নম্বর হবে। past perfect হবে হ্যাঁ, পাস্ট পারফেক্ট, এই past সেট টুর perfect জায়গায় হবে হয়ে যাবে টোল্ড। পাস্ট পারফেক্ট। আর ইনভাইটেড কমেন্টের দ্যাট, এখন আই আছে, আই ধরবে কারে? হাসানকে ধরবে দিয়ে। তাহলে হাসানের বিরুদ্ধে সেই হলো, লিভড subject আছে, হ্যাড লিভড হয়ে যাবে, ঠিক আছে। এই তো কমন কিছু নিয়ম জানলে, টেন্সের গুলো ভালো জানলে থাকলে হয়ে যায়। হি সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক। এখন এই পাশে পাস্ট টেন্স আছে, এই পাশে পাস্ট টেন্স থাকলে এখানে আরেকটা জিনিস আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর্থাৎ মডালস বলে তাকে, মডাল ভার্ব হ্যাঁ যেগুলা। হ্যাঁ, কিগুলা? সেগুলা কি? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, shall মাইট, will মাস্ট। can could হ্যাঁ, এই শ্যাল উইল থাকলে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে basically কুড, would মে থাই, মে থাকলে মাইট। হ্যাঁ, তারপরে তারপরে মাস্ট আছে, এগুলা হয়ে যাবে, ought পরিবর্তন to হয়ে যাবে। need to dare to হুম, dare তাহলে মাস্ট, নিড, দেয়ার, এগুলা। হ্যাঁ, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। তাহলে যেমন এখানে হি সেইট, এখানে হি সেইট রইলো, ইনভার্টেড কমা থেকে দ্যাট বসলো। তারপর ফার্স্ট পার্সন আই, আই ধরবে হিরে, তাহলে হি হয়ে গেল। উইল থাকলে উড হয়ে গেল। ওটাই হবে would আর যা আছে তাই। এখন মাই আছে এখানে, এই past মাই কোন, my কোনটা? আবার মাই হচ্ছে my first ফার্স্ট personal পার্সন, object ফার্স্ট object পার্সনে, তাহলে সে ধরবে এইটাই ধরবে, এইটার অবজেক্টিভ প্রুফ হবে। possessive হ্যাঁ, এখানে হিজ হ্যাঁ হয়ে গেল, পসেসিভ। হ্যাঁ, এই তো এই নিয়ম। possessive এখন যদি আমরা রুলটা দেখি, এই দেখেন সাবজেক্ট বসলো, তারপরে সেইড বা টোল্ড বসতে পারে, তারপর অবজেক্ট বসবে, তারপর দ্যাট বসলো, তারপরে সাবজেক্ট আবার, ওই সাবজেক্টটা মানে কি পরিবর্তন হয়ে যে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের বাকি অংশগুলা বসে যাবে। এই হচ্ছে নিয়ম অ্যাসার্টিভ স্যার সেন্টেন্সে। হ্যাঁ বলেন। স্যার যেমন হাসান said to me এখানে told me না লিখে যদি আমি said me লিখি সেক্ষেত্রে সেড কি মি ভুল হয় না হবে কখনো। হ্যাঁ, সেড মি হয় না, আপনাকে লিখতে হবে হাসান সেড টু থাকলে টোল্ড হয় সাধারণত, এইটাই। সেইড রাখলে হবে না, তবে সে থাকলে সেইড হয় অনেক সময়, সেটা আলাদা একটা বিষয়। অর্থাৎ এই পাশে যদি প্রেজেন্ট আচ্ছা ইনডিফিনিট থাকে, শেষ থাকে, তখন শেষ। এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ও পাশেও তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন, মানে শেষের পরিবর্তে টেলস লেখে অনেক জায়গায় আছে, কিন্তু সেড টু স্যার থাকলে টোল্ডই হবে। শেষেরটা স্যার শেষেরটা তো said এর জায়গায় said আছে এখানে তো অবজেক্ট নাই কোনো, শেষেরটা এখানে তো কোনো অবজেক্ট নাই, হি সেড সেইডই রয়ে গেছে। এখন হি সেড টু মি থাকলে তখন হইতো এই কথা, কিন্তু শুধু সেইড আছে, যদি এখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে। আর যদি অবজেক্ট স্ট্রাকচার না হচ্ছে থাকে, যে শুধু সেড সাবজেক্ট থাকে, থাকলে তখন সেই সাবজেক্ট হুম, সাবজেক্টের পর টোল্ড থাকলে সেইড, তারপর অবজেক্ট, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট। আর এসে কি বুঝাইতেছে স্যার?
অর্থাৎ এখানে এই লাস্টেরটা দেখেন, লাস্টেরটায় কোনো অবজেক্ট নাই, কিন্তু এখানে অবজেক্ট না থাকার কারণে শুধু সেট থাকলে ওই সেট ইয়ার পরিবর্তন হয় নাই কোনো, এ রয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ যে নিয়মগুলো আছে সেটা। তাহলে সব জায়গায় কিন্তু কয়েক ধরনের পরিবর্তন আসবে। একটা হলো সাবজেক্টের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, আর নিকট শব্দ থাকলে দূরবর্তক শব্দ হয়ে যাবে সেগুলা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটা কি, ওখানে আমরা বলছিলাম ইনভার্টেড কমা উঠে গিয়ে আহ, কোনো কোনো জায়গায় ইফ হয়। ইফ হ্যাঁ, অথবা ডব্লিউএস ওয়ার্ড হবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে ওখানে, তখন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হয়ে যাবে। হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি। হ্যাঁ, এইখানে যদি ইনভার্টেড কমার পরে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, যেমন এইটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ, এগুলা এগুলো সবই হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন। এই ডাব্লিউএইচ কোশ্চেন যদি থাকে, তাহলে মাঝখানে ওই ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসে যাবে। ঠিক আছে। আর সেট টুর পরিবর্তে, যেহেতু এটা প্রশ্ন, সেই জন্য আক্সড হয়, সেট টুর পরিবর্তে হয় আক্সড। ওই যে একটা চার্টে কিন্তু আমরা সব একসাথে দেখে আসছিলাম। তাহলে হি সেড টু হিজ ফাদার, এটা হয়ে যাবে হি আক্সড হিজ ফাদার, সে তার বাবাকে জিজ্ঞেস করলো। যেহেতু এটা ইন্টারোগেটিভ, যেন সেট টুর পরিবর্তে দিতে হবে আক্সড। আর যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে আমাদের ওই যে মাঝখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে ওইটাই রয়ে যাবে। ঠিক আছে, এটা রয়ে গেল, হট রয়ে গেল। হট রয়ে যাওয়ার পরে এখন আমার পরিবর্তন করতে হবে। এখানে আছে কি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে হট পর্যন্ত আমরা বসাইলাম। এখন এখানে নিয়ম হলো ন্যারেশন করার পরে সে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। হুম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হইতে গেলে আমরা হোয়াট এর পরে বা ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা সাবজেক্ট আনতে হবে আমার। এখন এখন সাবজেক্টটা কি আনবো, এই ইউ থেকে আসবে সাবজেক্টটা। ইউ কারে ধরবে, অবজেক্টে যেই ধরবে। হ্যাঁ, ফাদারকে ধরবে। হ্যাঁ, ইউ ধরবে ফাদারকে দিয়ে, এই ইউ ধরবে ফাদারকে, নিজ দিয়ে দিয়ে ফাদারকে ধরবে, নিজ দিয়ে দিয়ে ফাদারকে ধরবে। তো হিজ ফাদারের পরিবর্তে হি হবে এখানে। মানে ফাদার ওইখানে, এই যে এখানে এফ লেখছে দেখছেন, এফ মানে হচ্ছে ফাদার। অর্থাৎ এই হিজ ফাদার মানে তার বাবা, এখানে ফাদারটা আসবে, হি হবে সাবজেক্টিভ প্রুফ। আর এখানে আর আছে, ফার্স্ট টেন্স করলে ওয়াজ হয়ে যাবে, আর ডুইংটা রয়ে গেল। ঠিক আছে, ঠিক একই নিয়মে বাকি এরকম একই। এগুলা দেখেন সেট টুর পরিবর্তে আক্সড হয়েছে, এটা ডাব্লিউএস কোশ্চেন ছিল সেটা রয়ে গেছে। আর ডু ইউ লিভড, ইউ ধরবে কারে, নিচ দিয়ে দিয়ে মিরে ধরবে, মিরে ধরলে মিট থেকে ওই পাশে আই হবে। হ্যাঁ। নাই। আর এখানে ডু ইউ লিভ, এটা আছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না। তাহলে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট পাঁচটা পাস্ট ডেফিনিট। ইনডিফিনিটে ডিড হবে না, কারণ মূল ভার্ব যেটা, সেই মূল ভার্বেরই পাস্টে রূপ বসবে। ঠিক আছে, এই তো। পরেরটা ঠিক একই রকমের নিয়ম, সেট টুর পরিবর্তে আক্সড বসছে, আর হোয়াট এর পরিবর্তে হট বসছে। ইউটা ধরছে যে রাসেল রে, রাসেলের পরিবর্তে হি বসছে, আর ওয়াজ বসছে, ডুইং রয়ে গেছে। ঠিক পরের গুলো একই নিয়ম। হুম। এখানে টিচার সেড টু দা বয়, সেড টু পরে আক্স দা বয়েস রয়েছে, হোয়াই রয়ে গেছে। আর ইউ, ইউ ধরবে কারে, ইউ ধরবে দি বয়েস রে, দি বয়েস প্লুরাল নাম্বার। এখানে প্লুরাল নাম্বার তো হি হবে না, অনেকগুলা ভালো। তাহলে হির প্লুরালে কি হয়, দে। হ্যাঁ, হি হলো সিঙ্গুলার, প্লুরালে হলো দে। ঠিক আছে, তাহলে হি থাকলে প্লুরালে দে হয়ে যাবে, যেহেতু এটা বয়েস আছে এই জন্য দে হয়েছে। আর দে এর পরে আবার কি বসে, ওয়াজ না বসে ওয়ার বসে, আর বাকিটুকু যা আছে তাই বসে গেল। এই হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন যুক্ত অ্যাসার্টিভ, মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি নর্মাল থাকে, যেমন অক্সিলারি ভার্ব যেগুলা, যেমন উইল বা ডু বা ডিড, আর অ্যামিজার, হ্যাভ হ্যাজ, এগুলো যদি থাকে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন না থাকলে, মানে অক্সিলারি ভার্ব থাকলে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে নিয়মটা হচ্ছে সেট টুর পরিবর্তে আক্সড হবে, এই নিয়মটা ঠিক আছে, বহাল আছে। ঠিক আছে। আর ওই যে মাঝখানে আগে যেমন ডাব্লিউএস কোশ্চেন বসতো, এখানে সেটা বসবে না, এখানে বসবে ইফ বা ওয়েদার। ইফটাই আমরা দিই, ইফ বসাবো, আমরা প্রত্যেকটা ইফ বসাইতে হবে। কোথায়, যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তখন বসবে ইফ মাঝখানে। আচ্ছা, গেল। এরপরে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এইখানে ইউ আছে, ইউ কারে ধরবে, সিস্টারে ধরবে, সিস্টারের পরিবর্তে ওই পাশে যে কি হয়ে যাবে, হি হয়ে যাবে, সি হয়ে যাবে। উইল আছে, উড হয়ে যাবে, বাকিটুকু যা আছে তাই বসে গেছে। হ্যাঁ, এখানে ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, তাহলে মোহাম্মদ আক্সড ইমরান ইফ, এই যে ইউ ধরবে ইমরান রে, ইমরানের পরিবর্তে হি বসছে। হ্যাঁ। তারপরে আছে কি, এই যে লাইক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তা লাইক থাকলে লাইকড হয়ে গেছে।
আর যা আছে তাই রয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলো করা হয়েছে এই একইভাবে। এবং লাস্টেরটা আছে নাজমা সেইড হিম, তাহলে সেইড টুর পরিবর্তে আক্সড হিম। হ্যাভ ইউ, ইউ ধরবে কারে? হি রে, হিম রে ধরবে, হিম। হিম থাকলে ওই পাশে হয়ে যাবে হি। আর এতে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। Past perfect. আর এখানে মাই Past আছে, perfect. পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাঁ। এখানে মাই আছে, মাই ধরবে কারে? মাই ধরবে কিন্তু আবার নাজমারে, নাই মাই তো সাবজেক্ট, মানে সাবজেক্টিভ প্রুফ। নাজমার পরিবর্তে ওইখানে যে কি হবে, সি হবে। সির পরিবর্তে ওখানে তো সি আর বসবে না, তাহলে কি বসবে? Objective form. আর আর পজিটিভ যেটাকে বলি আমরা, Are. এই তো নিয়ম। আচ্ছা, এটা গেল ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তারপরে ইম্পারেটিভের ক্ষেত্রে আবার দুইটা নিয়ম আছে। ইম্পারেটিভ সাধারণত তো আদেশ, মানে অর্ডার, অ্যাডভাইস, নিষেধ। এটা অর্ডারটা কখন হয়? যখন মানে ওই ফায়ার অথরিটি বা কি বলে পুলিশ বা সেনাবাহিনী, এরকম ক্ষেত্রে অর্ডার হয় সবসময়। আর্মি। উপদেশ কি হয়? মানে বড়রা ছোটদের দিতে পারে, শিক্ষকরা উপদেশ দিতে পারে, তখন হয় উপদেশ, অ্যাডভাইস। ফরবেট কি হয়? নিষেধ করা, নিষেধ অর্থে। অনুরোধ করা, রিকোয়েস্টেড, এইগুলা থাকতে পারে, মানে সেট টুর উপর এইগুলো বুঝতে পারে। এখন কোথায় অর্ডার বসবে, কোথায় অ্যাডভাইস বসবে, কোথায় ফরবিট বসবে, কোথায় রিকোয়েস্ট বসবে, ওগুলো বুঝতে হবে। যদি দেখা যায় স্টেটমেন্টটা মানে কোনো অর্ডার জাতীয়, তখন অর্ডার বসাইতে হবে। উপদেশ জাতীয় হলে অ্যাডভাইস বসাইতে হবে। নিষেধ বুঝাইলে ফরবিট বসাইতে হবে। আর যদি অনুরোধ বোঝায় তখন বসতে হবে রিকোয়েস্ট। হ্যাঁ। আচ্ছা, এটা গেল। তারপরে এই যে ইনভার্টেড কমা, এই যে এই জায়গাটা, এখানে বসবে টু অথবা নট টু। হ্যাঁ, এগুলা বসাইতে হবে। অথবা নট টু বসাইতে হবে, টু অথবা নট টু বসানোর পরে তারপরে মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বসাইতে হবে। তারপরে বাকি যেটুকু আছে সেটুকু বসাই দিয়েছে। এটা হলো মেইন ভার্ব দ্বারা যদি শুরু হয় তখন হচ্ছে এই নিয়মটা। এখন যদি মেইন ভার্ব দেখি, যেমন কি যে গেট, গেট একটা মেইন ভার্ব। তারপরে যে গিভ Get. একটা মেইন ভার্ব, স্পিক একটা মেইন ভার্ব। ঠিক আছে, এইরকম মেইন ভার্ব দিয়ে আরম্ভ হলে এই নিয়ম হবে। যেমন এখানে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের বলল গেট আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে বেরিয়ে দাও। এখানে আসলে শিক্ষক অর্ডার করছে আর কি, ঠিক আছে, অর্ডার লেখছে আর কি। হ্যাঁ, অর্ডার দ্য স্টুডেন্ট, সেড টুর পরিবর্তে বসলো অর্ডার। এখন এখানে গেট আউট দ্য স্টুডেন্টস, একটা উত্তেজিত বসে শিক্ষক বলছে, মানে অর্ডারের মতো করছে। আর শিক্ষকের যে কোনো কথাই তো অর্ডার নাকি, এই জন্য অর্ডার লেখছে। কিন্তু অর্ডার কথাটা সাধারণত কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী বা এরকম ক্ষেত্রে হয় অর্ডার, কমান্ড করার ক্ষেত্রে, কমান্ড যেটাকে বলি আমরা। তাহলে এখানে অর্ডার বসাইছে। আর এখানে ইনভার্টেড কমা গিয়ে টু বসাইতে হবে, টু। টু অথবা নট টু, মানে এই কি বলে, মানে এখানে নর্মালি টু হতে পারে আবার নট টু। নেগেটিভের ক্ষেত্রে ফরগেট, যদি ডু নট থাকে, ফরগেট হলে নট টু, ডু নট ফরগেট হলে যদি থাকে বা নেভার যদি থাকে, তখন নট টু হয় সবসময়, ঠিক আছে। জি স্যার, ফরগেট আর নিষেধের যদি ক্ষেত্রে। নট নর্মালি অ্যাসার্টিভ ইয়ে হয়, মানে ইম্পারেটিভ প্রুফ হয়, মানে মূল ভার্ব দিয়ে আরম্ভ হয়, তখন হচ্ছে টু হয়। আর বাকিটুকু যা আছে তাই সেটুকু বসে গেছে, গেট আউট অফ দ্য রুম, এটুকু হয়। যেমন এখানে আছে প্লিজ, প্লিজ থাকলে সাধারণত রিকোয়েস্ট হবে সবসময়, এটা মনে রাখতে হবে। এই জন্য যে রিকোয়েস্টেড বসাইছে, হি সেড টু মি, হি রিকোয়েস্টেড মি, প্লিজ উঠে যাবে কিন্তু, রিকোয়েস্টেড বসানোর কারণে প্লিজটা উঠে যাবে। এবং এই ইনভার্টেড কমা গিয়ে এটা টু বসাইতে হবে। তারপর বাকিটুকু আছে মি, গিভ বসলো। এখন মিটা কারে ধরে, কে কাকে ধরবে? মি ধরবে সাবজেক্ট, হিম। হি থাকলে ওই বিরুদ্ধে হিম হয়ে যাবে। অনেকে এই এই জায়গাগুলোতে একটু ভুল করে, মানে হিমটা কারে ধরবে এটা বুঝতে পারে না। হিম তো ইয়ে কি বলে, সাবজেক্টই, মানে পসেসিভ প্রুফ বলি এটাকে আমরা। তাহলে এটা অবশ্যই সাবজেক্টিভ প্রুফ, সাবজেক্টিভ প্রুফে হি, মানে সাবজেক্ট, এটা সাবজেক্ট থাকলে হিরে ধরবে, সাবজেক্টে ধরবে দিয়ে ফার্স্ট পার্সন এটা। তাহলে সাবজেক্টের এখানে হির, হির যে অবজেক্টিভ প্রুফ আছে বা পসেসিভ প্রুফ আছে সেইটা দিয়ে এখানে বসবে, এই জন্য হিম বসছে। আর লাস্টে যেটুকু আছে ওটুক তো বসেই যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাস্টেরটা যদি দেখি, সেট টু, এটা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা একটা অ্যাডভাইস দিছে যে সব সময় সত্য কথা বলবা। তাহলে এখানে অ্যাডভাইস বসছে সেই জন্য। আর এই অলওয়েজ শব্দটা উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, আর বাকিটুকু ওখানে বসে গেছে। অলওয়েজটা এখানে লাস্টে গিয়ে আবার বসে গেছে, ঠিক আছে। এই হচ্ছে সাধারণ একটা মেইন ভার্ব দিয়ে যখন শুরু হয়। আর যদি সে মেইন ভার্ব দিয়ে শুরু না হইয়া লেট দিয়ে শুরু হয়, লেটাস দিয়ে শুরু হয়, তখন কি হবে? লেট দিয়ে শুরু হইলে, লেট কথাটার মানেই হচ্ছে, লেট মানে হলো প্রস্তাব বোঝায়। চলো, লেট কথাটা হচ্ছে প্রস্তাব বোঝায়, চলো আমরা খেলতে যাই, চলো বাজারে যাই, চলো সিনেমা দেখতে যাই।
চলো স্কুলে যাই। হ্যাঁ, এটা তো প্রস্তাব বোঝায়, চলো হাঁটতে যাই, খেলতে যাই, এরকম আর কি। তো এইখানে লেট দিয়ে যখন শুরু হয় তখন সেট টুর পরিবর্তে প্রপোজড বসে সাধারণত। প্রপোজও দিতে পারেন আপনি, সাজেস্টেডও দিতে পারেন, যেটা দেন। তাহলে প্রপোজটা আমরা একটাই শিখি, প্রপোজ দেই। তাহলে সেট টুর পরিবর্তে প্রপোজ বললো, আর বাকিটুকু রয়ে গেল। এখন এখানে লেটার্স দিয়ে শুরু হয়েছে, লেটার্স দিয়ে যদি শুরু হয় তখন ইনভাইটেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসাইতে হবে এখানে আবার। এই জন্য দ্যাট বসাইছে। আর লেটার্স দিয়ে যদি শুরু হয় তখন চলো আমরা যাই, তখন হলো উই হয় সাবজেক্টিভ রূপ আর কি। এখানে আজ আছে, আজ, আজের, আজের সাবজেক্টিভ রূপ কি? উই। ওই উই। মানে আজ তো, আজ থেকে উই হবে আর কি, ঠিক আছে। আর অতিরিক্ত একটা শুড বসাইতে হবে এখানে নিয়ম অনুসারে, উই শুড। আর বাকিটুকু মূল ভার্ব থেকে বাকিটুকু বসে যাবে, গো আউট ফর এ ওয়াক। ঠিক একই রকম এখানে এটা করছে, সেট টুর পরিবর্তে প্রপোজ বসাইছে। আর দেম থাকলে দে হয়ে গেছে, দের পরিবর্তে একটা শুট বসে, পরের একটা শুট বসাইতে হবে সূত্রের নিয়মে। শুট আর প্লে ফুটবল, ভার্ব মানে মূল ভার্ব থেকে বাকি অংশটা ওখানে বসে গেছে। তাহলে এই নিয়মটা হচ্ছে লেট দিয়ে যখন হবে, আর মূল ভার্ব দিয়ে যখন আরম্ভ হবে তখন মাঝখানে বসাইতে হবে টু। আর লেট দিয়ে আরম্ভ হলে মাঝখানে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট হবে উই অথবা দে, তারপরে শুট বসাইতে হবে নিয়ম অনুসারে। সব ক্ষেত্রে শুট বসাইতে হবে। আরেকটা হতে পারে নেগেটিভ দিয়ে যদি আরম্ভ হয়, যেমন ডু নট গো দেয়ার, ডু নট রান ইন দ্য সান। তখন নট এবং ক্রিয়া নট টু। হ্যাঁ, নট এবং ক্রিয়ার মাঝে বসিবে টু, আপনি উঠে যাবে আগেকার ডু, মানে নট টু হবে তাকে বলি আমরা। ঠিক আছে, এটা একটা ছোটবেলা আমরা সূত্র দিয়ে পড়ছিলাম। নট এবং ক্রিয়ার মাঝে বসিবে টু, আপনি উঠে যাবে আগেকার ডু, মানে ডুটা উঠে যাবে আর কি। অর্থাৎ নট টু বসবে, ঠিক আছে, নট টু বসবে সেই ক্ষেত্রে, সেই নিয়মটা। আচ্ছা, এরপরে আমরা যাবো অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স বলতেই তো বোঝায় উইশড, মানে প্রেয়ার, এগুলা বোঝায় যে সেন্টেন্স দ্বারা মূলত আকাঙ্ক্ষা, ইচ্ছে, প্রার্থনা এগুলা বোঝায়, সেটাই তো অপটেটিভ সেন্টেন্স। যেমন কামনা বাসনা। হ্যাঁ, কামনা, মে দিয়ে আরম্ভ হয় সাধারণত আর কি। এইটা করার নিয়মটা কি, মানে বুঝবো কিভাবে? মে দিয়ে আরম্ভ হবে এটা, মে। হ্যাঁ, মে গড ব্লেজ ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ সেভ ইউ, এরকম আর কি, ব্লেজ ইউ, এই টাইপের। তাহলে এখানে আমাদের এই যে সেট টুর যে আছে, সেট টুর পরিবর্তে বাক্যটা যদি প্রার্থনা বুঝায় তখন বুঝাইতে হবে প্রেইড। আর সেটা যদি কামনা বাসনা বুঝায় তখন উইশড, উইশ করা যাকে বলে উইশ, উইশড, এটা উইশ। আচ্ছা, এটা গুলো। আর মাঝখানে ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট বসাইতে হবে, এখানে বসবে দ্যাট। আর তারপরে সাবজেক্ট বসবো আমরা, সাবজেক্ট ওই নিয়ম অনুসারে হবে সাবজেক্ট, সাবজেক্ট বসালাম নিয়ম অনুসারে। এরপরে মাইট একটা লাগাইতে হবে এখানে, ওই আগেরটা যেমন ছিল শুট, এখানে মে লাগাইতে চেঞ্জ হবে। হয়ে মাইট। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা করি, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করো। তাহলে বাবা আমার জন্য নিশ্চয়ই প্রার্থনা করছে, সেজন্য প্রেইড হয়েছে, ফাদার প্রেইড। ও, আরেকটা জিনিস বলা হয় না এখানে, এখানে এই যে অবজেক্টটা যেটা থাকে, হেড টুর পরে পরে যে অবজেক্টটা, এটা উঠে যায়। হ্যাঁ, এইটা উঠে যায়, ফাদার প্রেইড। আচ্ছা, ফর মি দেওয়া যেতে পারে, ফাদার প্রেইড ফর মি লেখা যায়, এখন অনেক সময় দেখছি আমরা। ফাদার প্রেইড, ফাদার প্রার্থনা করেছিল যে, ইউ, ইউ ধরবে কারে? নিজ দিয়ে দিয়ে ওরে ধরবে, মিরে ধরবে, মি থাকলে ওই পাশে কি হবে? আই। হ্যাঁ, ফাদার প্রেইড দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, মে আল্লাহ ব্লেজ ইউ। তাহলে দি টিচার এটা কি করছে? উইশ করছে তাদের জন্য, কামনা বাসনা করছে। উইশড দ্যাট, আল্লাহ আছে এখানে, আল্লাহই রয়ে যাবে, আল্লাহ। তারপর একটা মাইট বসবে, তারপরে ব্লেজ ইউ। ইউ বলতে এখানে কাদের বুঝাইলো? ছাত্রদের বুঝাইলো। হ্যাঁ, তাহলে এখানে স্টুডেন্টস রয়েছে, বা দেম দিলেও হতো, সেটা হতে পারে। ঠিক আছে, দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম, বা মাইট ব্লেস দ্য স্টুডেন্টস। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব জায়গায় একই নিয়ম। বুঝবো কিভাবে? মে দিয়ে আরম্ভ হবে, ঠিক আছে, মে দিয়ে আরম্ভ হয়ে মে, মেট কারণে মাইট হয়ে যাবে এটা পরবর্তীতে। আর লাস্ট যেটা আছে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময় বুঝায়। বিস্ময় বলতে আনন্দ, দুঃখ, বেদনা এগুলা বুঝাবে আর কি। আনন্দ বুঝাইলে জয়, আর সেটা কি? এক্সক্লেইমড উইথ জয়, মানে আনন্দের সাথে প্রকাশ করবে সেটা। আনন্দ বুঝাইলে এক্সক্লেইমড উইথ জয়। আর দুঃখ বুঝাইলে এক্সক্লেইমড উইথ সরো, সরো মানে কি? দুঃখ। হ্যাঁ, এইটা বসাইতে হবে। তাহলে এরপরে কি একটু দেখি আমরা, যেমন দি স্টুডেন্ট সেড, ছাত্ররা বলল, হুররা, হুররে, ও আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম।
হুম। তাহলে এটা কি বুঝেছে? আনন্দ প্রকাশ করছে। তাহলে এখানে এক্সক্লেমড উইথ জয় হবে কিসের পরিবর্তে? এই সেইডের পরিবর্তে হয়ে যাবে এটা। তাহলে দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয়, সেইডের পরিবর্তে হয়ে গেল কি? এক্সক্লেমড উইথ জয়, এটুকু হয়ে গেলো সেইডের পরিবর্তে। তারপর ইনভাইটেড কমা উঠে গিয়ে এই যে বিস্ময়ের যে প্রকাশ করছে এটা উঠে যাবে। তার পরিবর্তে এখানে একটা দ্যাট বসাইতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট আওয়ার টিম, আওয়ার ধরবে কারে? ফার্স্ট পার্সন, তারপর দি স্টুডেন্ট ধরবে। তাহলে এই স্টুডেন্টের পরিবর্তে ওই পাশে সাবজেক্টের উপরে দেয়ার, দেয়ার টিম, আওয়ার টিম হয়ে যাবে দেয়ার টিম। দেয়ার টিম এখানে হ্যাজ আছে, তো এই পাশে যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হ্যাজ থাকবে? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এর হ্যাড হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট না, হয়ে যাবে পাস্ট এখানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। সেই জন্য হ্যাড হয়ে গেছে। আর অন দিয়ে গেম ওগুলো যা আছে তাই রয়ে গেছে। তাহলে এখানে কি বুঝলাম? আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়। আর পরেরটা দেখেন, এলাস আই এম আন্ডান, হায় হায় আমারে কি হইলো। তাহলে এখানে কি? এক্সক্লেম উইথ সরো, জড়ো। দুঃখ প্রকাশ করছে। হ্যাঁ, তারপরে নিয়ম অনুসারে এইটা এই এই যেটা এলাস আছে এটা উঠে গিয়ে দ্যাট হবে। আই ধরবে কারে? ডিম্যান্ডে, ডিম্যান্ডের পরিবর্তে ই হবে। ওয়াজ, এম এম ইজ আর ওয়াজ হয়ে যাবে। আর যা আছে তাই হইলো। আচ্ছা, এইগুলো এক ধরনের। আর এক ধরনের থাকে হট দিয়ে আরম্ভ হয়। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ড ইজ, গার্ল ইজ, বা হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। হ্যাঁ, এরকম টাইপের থাকবে। হ্যাঁ, এবং তখন ওই এক্সক্লামেটরি চিহ্নটা বাক্যের শেষে গিয়ে বসে। ঠিক আছে, এরকম। আর এখানে তো ওই যে ওইটার পরে বসছে এখানে এক্সক্লামেটরি চিহ্নটা। এরকম যদি থাকে, সিলভিয়া সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, পাখিটি কি সুন্দর। বা হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হ্যাঁ, হাউ চার্মিং দি সিনারি ইজ, এই টাইপের যদি থাকে তখন কি হয়? তাহলে এটাও কিন্তু আনন্দ, মানে পাখিটাকে দেখে সে কি আনন্দ পাইছে, আনন্দ প্রকাশ করছে যে পাখিটা কি সুন্দর। তাহলে এই জন্য এক্সক্লেমড উইথ জয় হবে। হুম। আচ্ছা, তারপরে দ্যাট বসবে, সূত্রের দ্যাট বসবে, মানে যে ডাবল মানে হট যেটা ওইটার পরিবর্তে দ্যাট বসছে, উঠে যাবে এটা। তারপরে এখানে সাবজেক্ট কোনটা? ইট। এই যে এটা পরবর্তীতে তো ইনডিফিনিট মানে অ্যাসার্টিভ স্টেটমেন্ট হয়ে যাবে। অ্যাসার্টিভ স্টেটমেন্ট হইতে গেলে তাহলে এখানে সাবজেক্টটা যে বসলো ইট। আর এখানে কি আছে? ওয়াজ, ইজ আছে, তাহলে ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল, এ ভেরি ফাইন বার্ড। একটা ভেরি আসবে একটা, এবং সেটা কোথায় আসবে? অ্যাডজেক্টিভ যেটা থাকে এই যে ফাইন, হ্যাঁ, তার আগে বসে ভেরি। ভেরি হতে পারে অথবা গ্রেট হয় অনেক সময়, গ্রেট। হ্যাঁ, ভেরি হতে পারে অথবা গ্রেট হতে পারে। হ্যাঁ, এই যে গ্রেটফুল, কি বোকা, বড় রকমের বোকা, গ্রেটফুল, তখন হয় গ্রেট। আর এই যে পাখির ক্ষেত্রে বা হাউ বিউটিফুল দি গার্ল ইজ, সেখানে সেখানে হবে ভেরি বিউটিফুল। আচ্ছা, হাউ হট দ্বারা শুরু হলে যখন এই নিয়ম হচ্ছে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা আরো কিছু স্পেশাল নিয়ম আছে, সেই স্পেশাল নিয়মগুলো শিখে পরবর্তীতে আমরা আহ ইয়াতে চলে যাব। স্পেশাল নিয়ম কি? মানে ব্যতিক্রম ধরে কিছু লেখা থাকে, যেমন থ্যাঙ্কস থাকে অনেক সময়, থ্যাঙ্ক বা থ্যাঙ্ক এই কথা থাকে, বাক্যের যুক্ত থাকে। যেমন এখানে আছে, রহিম সেড টু ইমরান থ্যাংক ইউ। রহিম ইমরানকে বললো তোমাকে ধন্যবাদ। এখন থ্যাঙ্ক যুক্ত বাক্য এইরকম এই টাইপের থাকলে, যেখানে থ্যাঙ্ক থাকবে ইনভার্টেড কমার মধ্যে, তখন সেড টুর পরিবর্তে থ্যাঙ্কড হয়ে দেবে। হ্যাঁ, রহিম সেড টু ইমরান থ্যাংক ইউ, রহিম ইমরানকে বলো তোমাকে ধন্যবাদ। তার মানে কি? রহিম ইমরানকে ধন্যবাদ দিল, রহিম থ্যাংকড ইমরান হয়ে গেল। এটাই নিয়ম অনুসারে এটা হবে। সেড টুর পরিবর্তে থ্যাঙ্ক বসাই দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট থ্যাঙ্কড, অবজেক্ট, এই হলো নিয়মটা তখন। থ্যাংক ইউ যুক্ত থাকলে, থ্যাঙ্ক যুক্ত থাকলে। অনেক সময় গুড বাই থাকে, গুড বাই। এই গুড বাই থাকলে, গুড বাই মানে কি? বিদায়। এই বিদায়ের আরেকটা ইংরেজি কি? বেইট। তখন হয়ে যাবে কি? সাবজেক্ট, তারপর বেইট, তারপর আবার সাবজেক্ট, তারপরে গুড বাই। হ্যাঁ, যেমন হি সেড টু মি গুড বাই, তাহলে হি বেইড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। হ্যাঁ, হি বেইড মি গুড বাই। আচ্ছা, আর একটা অনেক সময় থাকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এরকম থাকতে পারে। তখন কি হয়? হ্যাঁ, গুড ইভিনিং, গুড নাইট এগুলো যদি থাকে তখন মানে প্রথমে সাবজেক্ট, যেমন হি সেড টু মি গুড মর্নিং, তাহলে প্রথমে সাবজেক্ট হি, আর এই সেড টুর পরিবর্তে এখানে উইশড বসাইতে হবে।
এইটা থাকলে গুড মর্নিং গুড বাই এইটা থাকলে উইশড বসাইতে হবে। হ্যাঁ, তাহলে হি উইশড মি, হ্যাঁ গুড মর্নিং, পরে ওই বাকি অংশটুকু বসাই দিতে হবে অবজেক্ট, তারপরে গুড মর্নিং যেটা থাকবে এটা অবজেক্ট, মানে কি, এই যে মিটা হলো অবজেক্ট, আর সেট টুর পরিবর্তে বসেছি কি উইশড, আর বাকি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট যা আছে সেটা লাস্টে গিয়ে বসে যাবে। তাহলে এখানে তিনটা নিয়ম আছে, একটা হলো থ্যাংক ইউর নিয়ম, আরেকটা গুড বাই নিয়ম, লাস্ট থেকে দেখতেছি লোকজন একটা হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইটের নিয়ম, তিনটা। কন্টেক্ট করে। আচ্ছা আবার এদিক থেকে ট্রমা সেন্টারের কাছে দেখলাম তোমার দানা সরা লেগেছে মেয়ে জামা পড়ে। আচ্ছা ঠিক আছে, পরেরটায় যাই আমরা। অনেক সময় সম্বোধন সূচক মানে অ্যাড্রেসিং করা থাকে, অ্যাড্রেসিং করে, যেমন অ্যাড্রেসিং মি হিম হার এগুলো থাকে, তখন কিভাবে করতে হয়? যেমন রহিম সেইড ফ্রেন্ডস আই হ্যাভ এ বুক, আই হ্যাভ রিড এ বুক, ঠিক আছে, এখানে বন্ধুকে বলছে বন্ধুরা আই হ্যাভ রিড এ বুক, আমি একটা বই পড়েছি, এই বন্ধুদেরকে ফ্রেন্ডস সম্বোধন করছে, অর্থাৎ এটাকে বলে সম্বোধন সূচক, এবং সেইটার পর একটা কমা বসে। হ্যাঁ, এইরকম যদি থাকে তাহলে নিয়মটা কি? তখন বসাইতে হবে, প্রথমে শুরুতে বসেছে অ্যাড্রেসিং, হ্যাঁ মি হইতে পারে, এখানে ফ্রেন্ডস আছে বহু বছর, এই জন্য দেম বসাইতে হবে। অ্যাড্রেসিং মি হইতে পারে, হিম হইতে পারে, হার হইতে পারে, দেম হইতে পারে। তারপরে অ্যাজ, তাহলে অ্যাড্রেসিং, এখানে যেহেতু ফ্রেন্ডস আছে সেজন্য দে বসাই, দেম দেম বসাইছে, অ্যাড্রেসিং দেম বলো, তারপর একটা অ্যাজ বসাইতে হবে। অ্যাজ কি হিসেবে সম্বোধন করছে? ফ্রেন্ডস হইতে, ফ্রেন্ডস, ওই ফ্রেন্ডটা বসাইতে হবে, সম্বোধন শব্দটা বসাই দিতে হবে। ফ্রেন্ডস বলছে ফ্রেন্ডস, ব্রাদার বলে ব্রাদার, যা বলবে তাই, সেইটা বসাইতে হবে, তার আগে একটা অ্যাজ বসাইতে হবে, এরপরে সেন্টেন্স অনুযায়ী বাকিটুকু, অর্থাৎ এই কথাটুকু অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড মানে ব্রাদার্স, বা অন্য কিছু হতে পারে কোলিগস। হ্যাঁ, রহিম সেইড, রহিম বলল দ্যাট হি হ্যাড রিড এ বুক, হ্যাঁ বাকিটুকু সেন্টেন্স অনুসারে হবে। রহিম সেইড, এই রহিম সেইড বসে গেছে, তারপরে দ্যাট হি হ্যাড রিড এ বুক, এখানে আছে আই হ্যাভ রিড এ বুক, লাই ধরবে কারে? রহিম রে, তাহলে হি হ্যাড হয়ে যাবে, হি হ্যাড রিড এ বুক হয়ে গেল। আচ্ছা, এরপরে আর একটা আছে, অনেক সময় থাকে বাই আল্লাহ বাই গড, এইগুলো যদি থাকে তাহলে বাই আল্লাহ বাই গডের পরিবর্তে, হ্যাঁ, এই যে এই শব্দটা ওয়ারিং বাই আল্লাহ, অর্থাৎ এটা কি শপথ করা, এই শব্দটা হচ্ছে শপথ করা, আল্লাহর নামে শপথ করে বলছি, বাই আল্লাহ হি সেড টু মি ইউ উইল ডু দা ওয়ার্ক, এই জন্য বাই আল্লাহ আছে, তাহলে বাই আল্লাহ বাই গড এগুলো থাকলে ওয়ারিং টু আল্লাহ বা ওয়ারিং টু গড। হ্যাঁ, তারপরে হি সেড টুর পরিবর্তে টোল্ড, এগুলো হি টোল্ড মি, তারপরে ইনভাইটেড কমা দ্যাট, তারপরে আই আছে, তাহলে হি উড ডু দি ওয়ার্ক, এই উইল আছে, উইল থাকলে উড হবে, এই নিয়ম হচ্ছে রয়েছে। আর চিরন্তন সত্য থাকলে সেটা কোনো পরিবর্তন হয় না, যেমন অনেস্ট ইজ দা বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা, এটা ইনভাইটেড কমার মধ্যে, এখানে যদি চিরন্তন সত্য কোনো কথা থাকে তখন শুধুমাত্র একটা দ্যাট লাগাইলে হয়ে যাবে, আর সেট টুর পরিবর্তে টোল্ড তো আসছেই, আর এখানে একটা দ্যাট লাগাইতে হবে। যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর, দুয়ে দুয়ে চার হয়। হ্যাঁ, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, হ্যাঁ পৃথিবী সূর্যের চারিদিকে করে, মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা, এরকম বেশ কিছু আছে যেটা চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না, এখানে ইজি রয়ে গেছে, এপাশে পাস্ট টেন্স আছে, তারপরও টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওখানে নিয়ম আছে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বলছে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র একটা দ্যাট বসিত। এই হচ্ছে আমাদের ন্যারেশনের মৌলিক কিছু নিয়ম আমরা জানলাম। আচ্ছা, এরপরে যেটা আছে একাধিক বাক্য থাকে অনেক সময়, যেটাকে আমরা বলি প্যাসিভ ন্যারেশন। প্যাসিভ ন্যারেশন মানে কি? কয়েকটা বাক্য দিয়ে একটা আছে, যেমন এখানে একটা আছে জামাল সেড টু রায়হান ইউ আর ভেরি অনেস্ট আই উইল ট্রাস্ট ইউ ফর এভার, এখানে দুটো বাক্য, এই একটা বাক্য এই একটা বাক্য, অর্থাৎ এটাকে বলি আমরা প্যাসিভ ন্যারেশন। প্যাসিভ ন্যারেশনে একটা বাক্য, দুইটা বাক্য, আরো বাক্য থাকতে পারতো এখানে, ঠিক আছে, এখানে আরো বাক্য থাকতে পারতো। তাহলে এই ক্ষেত্রে প্রথম বাক্যের ক্ষেত্রে যেটা হবে, প্রথম বাক্যে সেইড বা টোল্ড এর পরিবর্তে, সেইড বা টোল্ড হবে সেইড টুর পরিবর্তে। আচ্ছা, তাহলে আমরা করি জামাল সেড টু রায়হান, তারপরে দ্যাট ইউ ধরবে কারে? রায়হান রে, হি ওয়াজ, এখানে আর আছে ওয়াজ হয়ে যাবে,
হি ওয়াজ ভেরি অনেস্ট। এটা গেলো প্রথম বাক্যের ন্যারেশন হয়ে গেল। এখন দ্বিতীয় আর একটা বাক্য আছে, আই উইল ট্রাস্ট ইউ ফর এভার। এখন দ্বিতীয় বাক্যের ন্যারেশন করার সময় আমাকে কি করতে হবে? অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট, এই কথাটা যে কোনো একটা লিখতে হবে। অ্যাডেড দ্যাট লেখছে, এবং দ্বিতীয় বাক্য যখন করবো তখন একটা অ্যান্ড দিয়ে যুক্ত করে নেবো, অ্যান্ড অ্যাডেড দ্যাট। হ্যাঁ, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এটা হবে। তারপরে কি আছে? আই উইল ট্রাস্ট ইউ দ্যাট হি উইল, হি উইল থাকলে উড়ে যাবে, হি উড ট্রাস্ট হিম। ইউ আছে, ইউ ধরবে কার? সেকেন্ড পার্সন হি, এর থেকে হিম হয়ে যাবে ফর এভার। যদি আর একটা বাক্য থাকতো এখানে, তাহলে হি ফার্দার এডেড হইতো, হি ফার্দার এডেড দ্যাট দিয়ে আর একটা এখানে যুক্ত করতো। এগুলো হচ্ছে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, যখন একাধিক বাক্য থাকে তখন এই নিয়মগুলো হয়। ঠিক একই রকম এটা প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে একই নিয়ম। একটা বাক্যর প্রথম বাক্য হবে আক্সড, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে হবে অলসো আক্সড, তৃতীয় বাক্যের ক্ষেত্রে অ্যাগেইন আক্সড। যেমন প্রথম বাক্য এখানে আছে হোয়াট ইজ ইউর প্রবলেম, এখানে এটা হচ্ছে 1 নম্বর বাক্য। আর ইউ টেলিং টেলিং টু সলভ দ্য প্রবলেম, এটা 2 নম্বর বাক্য। তাহলে দুইটা বাক্য আছে, তাহলে প্রথম বাক্য করার সময় আমরা আক্সড লিখবো। তাহলে হি দি টিচার আক্সড মি হোয়াট মাই প্রবলেম ওয়াজ, হয়ে গেল। তারপরে এখন দ্বিতীয় বাক্য করব, এখানে এন্ড লাগবে না, হি অলসো আক্সড, এখানে যে আক্সড বসে অলসো আক্সড, দ্বিতীয় বাক্য করার সময় অলসো আক্সড বসতে হবে, আর নিয়ম অনুসারে করাইতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এখানে যোগ অক্সিলারি ভার্ব আছে, সেজন্য মাঝখানে ইফ বসবে, আর বাকিটুকু তো নিয়ম অনুসারে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একাধিক বাক্য যদি থাকে তখন ইন্টারোগেটিভ হলে তার নিয়মগুলো হচ্ছে এই। আচ্ছা, এখন কিছু ইয়ে দেওয়া আছে এখানে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, নাই। না স্যার, ঠিক অনেক আছে, সুন্দর করে এখন আলোচনা আমরা করছেন। এখানে 1 নম্বরের যে ন্যারেশনটা দেওয়া আছে সেটা কোনটা হবে সেটা আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেখান তো। 1 নম্বরেটা, এখানে 4টা অপশন দেওয়া আছে, 1 2 3 4, এটা কোনটা হবে এটা আপনারা চ্যাট বক্সে লিখে দেখান। কি আগে লিখতে পারে? আঞ্জুমানারা লিখতে পারছে, হাজেরা, তারপর টি এ লেখা, টি এ নাম নাই, রুবেল আহমেদ, তারপর সাবিত্রী দাস, মৌসুমী দাস, তারপরে নাম নাই, উর্মি খান, তারপরে অনিতা দাস, তাওহিদা সুলতানা, ইয়াসমিন, আহ রাজিয়া সুলতানা, আমেনা খানম। আচ্ছা, সবাইটাই হয়েছে এখানে, সবাই সি উল্লেখ করছেন। তাহলে ফাদার সেড টু মি, বাবা বলল, ফাদার মা সেড টু স্যার, মি, মাদার মাদার সেড টু মি, মা বলল। ডু নট টেল লাই, যে ডু নট থাকলে বলছিলাম না, ডু নট থাকলে নট, এই নট এবং এই ক্রিয়া নট টু টেল। এর মাঝে টু বসাইতে হবে, আর এই ডুটা উঠে যাবে, মানে নট টু হবে আর কি। ঠিক আছে, ওই সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, সূত্রটা হচ্ছে হ্যাঁ, নট এবং ক্রিয়া, এই যে নট, এই যে ভার্ব, এটার মাঝে বসাবো টু, আপনি উঠে যাবে আগেকার ডু, অর্থাৎ নট টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাদার এখানে অ্যাডভাইস করছে না, এই জন্য হচ্ছে অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। স্যার ঠিক আছে, আপনার ওই ছড়াটা একটু বলেন তো আবার। ছড়াটা হচ্ছে নট এবং ক্রিয়ার মাঝে বসিবে টু, আপনি উঠে হ্যাঁ, যাবে আগেকার ডু। আচ্ছা। হ্যাঁ, নট আগের যে এবং দুটা ছিল ক্রিয়ার মাঝে বসিবে টু, বসাবো টু। বসাবো টু, আপনি উঠে যাবে আগেকার ডু। ঠিক আছে, আগেকার আগের যে ডুটা ছিল ওইটা উঠে যাবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বরটা করি। দুই, দুইতে যেটা আছে এটা, এটা কোনটা হবে বলেন? জি স্যার। এটা কি দি ডিরেক্ট স্পিসিস? চ্যাট বক্সে লিখে দেখাই, সবাই ঘুমায় কিনা সেটা একটু, সেটা ঠিক করার জন্য চ্যাট বক্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কে আগে লিখতে পারে? প্রথমে লিখছে কে? পড়তে পারতেছি না, নাম লেখে নাই। তারপরে সাবিত্রী, মৌসুমী, তারপরে হচ্ছে নাসরিন, নাহার, আমরা দিয়েছি টুম্পা, স্যার, উপরে চলে গেছে। সীমা। হ্যাঁ, আমি তো কমেন্টের জন্যই পড়তেই পারতেছি না বাক্যটা, আইসা পড়ে। ওইখানে মাঝখানে ঢেকে আচ্ছা, যায়।
ঢেকে গেছে, আচ্ছা ঠিক আছে। সবাই যেটা দিয়েছেন সেটা হচ্ছে আহ, এখানে কি বলছে, হি সেড দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক, এটাকে ডিরেক্ট স্পিচ করতে বলছে, ঠিক আছে। তাহলে হি সেড, জি। এখানে হি সেড বসলো, তা এই হিটা ধরবে কারে, মানে আই হয়ে যাবে, ঠিক আছে। আই উইল ডু দা ওয়ার্ক, হি উইল সেড, হবে এখানে হ্যাড আছে না, তাহলে হ্যাড এইটা হবে। হি সেড কি নম্বর? হি হি ডিড ডিড দ্য দ্য ওয়ার্ক। ওয়ার্ক, হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে ফার্স্ট পাস্টের ইনডিফিনিট এক প্লাস নম্বরে আছে, পারফেক্ট। 3 নম্বর হয়ে যাবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিক হয়েছে এটা। পরেরটাই চলে যায়, 3 নম্বরটা, আইডেন্টিফাই দি ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। হ্যাঁ, এটা ইন ইনডিরেক্ট, ইউ, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। হাজেরা, রুবেল, তারপর রাজিয়া, সীমা, আঞ্জুমানারা, হাজেরা, তারপরে মৌসুমী দাস, আমিনা খানম, তাহরিমা রুচা, রিচি রচি, হ্যাঁ, তারপরে রিচিয়া, কক্সেস বাজার, নাসরিন নাহার টুম্পা, উর্মি খান। আচ্ছা, সবাই প্রায় একই রকম লেখছেন, একজন খালি একটু আলাদা লেখছে। ঠিক আছে, আচ্ছা এখন উত্তর কোনটা হবে? এখানে বলছে ইউ, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বড় ডাক্তার দেখানো ভালো, ঠিক আছে। তাহলে এটা কি কি বলছে? আহ, এই উপদেশ অ্যাডভাইস দিচ্ছে, করছে। উপদেশ দিচ্ছে স্যার। উপদেশ দিচ্ছে তোমার একজন ডাক্তার দেখানো ভালো। হ্যাঁ, এই তাহলে উপদেশ দিলে তো অ্যাডভাইস হয় না, উপদেশ জি দিচ্ছে স্যার। এটা। তাহলে হি অ্যাডভাইসড মি স্যার এটা কি টু সি এ উপদেশটা ডক্টর। সাজেস্ট করছে ওকে স্যার? এটা কি ওকে সাজেস্ট করছে যে তুমি দেখান দরকার? এটা কি উপদেশ হলো স্যার? না সেটা, সাজেস্ট সাজেস্ট তো সাজেস্ট বাক্যটা ঠিক নাই। প্রেজেন্ট সাজেস্ট হতে পারতো কিন্তু বাক্য ওই সেন্টেন্সটা ঠিক